আজ নিয়ে এলাম রহস্য উপন্যাসের অন্তিম পর্ব, যার অন্যতম গোয়েন্দা চরিত্র হলেন কিরিটি রায়, যাকে সৃষ্টি করেছিলেন ডক্টর নিহার রঞ্জন গুপ্ত, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1911 সালের 6 জুন এবং তার মহাপ্রয়াণ ঘটে 1986 সালের 20 ফেব্রুয়ারি। তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শুরু করছি আজকের গল্প মৃত্যুবান। পাতাল ঘরের বন্দি। সুব্রত প্রথমটা চমকেই উঠেছিল, কিন্তু বিস্ময়ের ধাক্কাটা সামলে নিতে সুব্রতর বেশি সময় লাগলো না। খোলা আলমারির মধ্যস্থিত আবিষ্কৃত সেই গুপ্ত পথের দিকে সুব্রত আরো একটু এগিয়ে গেল এবং হাতের জোরালো হান্টিং টর্চের আলো ফেললে সামনে দেখতে পায় ধাপে ধাপে সিঁড়ি নেমে গেছে। একবার মাত্র সুব্রত ইতস্তত করলে, তারপরে এগিয়ে গেল সেই সিঁড়ির প্রথম ধাপটির পরে। অন্ধকার, নিকষ কালো অন্ধকারের চোখে দৃষ্টি যেন অন্ধ হয়ে যায়। সুব্রত আবার হাতে টর্চ বাতি জ্বালালো। 10-12টা সিঁড়ি অতিক্রম করতেই সমতল ভূমি পায়ে ঠেকল। কোনো ভিজে স্যাঁতস্যাঁতে আলো বাতাসহীন ধুলিমলিন ঘরের মেঝেতে যে ও পা দিয়েছে তা বুঝতে ওর কষ্ট হলো না। সুব্রত হাতের আলো ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে দেখতে লাগলো। অত্যন্ত নিচু ছাদ, দাঁড়ালে সামান্য 4-5 ইঞ্চির জন্য মাথা ছাতে থাকে না। অল্প পরিসর একটুখানি ঘর, সামনেই একটা দরজা। হঠাৎ সেটা খুলে গেল। সামনে ও কে? ভূত না মানুষ? জীবিত না মৃত? ও কি পৃথিবীর কেউ, না অন্ধকার পাতাল গহ্বরের কোনো বায়ু ভূত প্রেতাত্মা তাকে ভয় দেখাবার জন্য সামনে এসে দাঁড়িয়েছে? সুব্রত বেশ ভালো করে চোখ দুটো একবার রগড়ে নিল। আগন্তুক মাঝারি গোছের লম্বা, এক মাথা ঝাঁকড়া ঝাঁকড়া কাঁচা পাকা চুল, কাঁচা পাকা রুক্ষ দাড়ি, খালি গা, পরনে ধুলিমলিন একখানি শতছিন্ন ধুতি। একটা বিশ্রী বোটকা গন্ধ তার গা থেকে বের হচ্ছে। চোখে উন্মাদের দৃষ্টি, দুপায়ে মোটা লোহার শিকলের সঙ্গে লোহার বেড়ি আটকানো। লোকটার চোখে সুব্রত টর্চের আলো পড়তেই চোখ দুটো সে একবার বুঝিয়েই আবার খুলে ফেলল এবং পরক্ষণেই সামনের দিকে একটু ঝুঁকে আচমকা ফিক ফিক করে হেসে উঠল। ঘরের দেওয়ালে দেওয়ালে সেই হাসির প্রতিধ্বনি যেন কি এক ভৌতিক বিভীষিকায় প্রেতায়িত হয়ে ওঠে। সুব্রত থমকে যেতেই হঠাৎ টর্চের বোম থেকে হাতের আঙুল সরে গিয়ে দপ করে আলোটা নিভে যায়। কিন্তু আলো জ্বালাবার আগেই সুব্রতর নজরে পড়ে খোলা দরজা পথে অন্ধকারে অতি ক্ষীণ একটা প্রদীপ শিখা। ওপাশের ঘরের কুলুঙ্গিতে একটি পীরসুজের ওপরে পিতলের প্রদীপ চলছে। নিশ্চিদ্র আধারে যেন ওই সামান্য প্রদীপের আলো অস্ফুট প্রাণ স্পন্দনের মতো করুণ ও অসহায় মনে হয়। লোকটা হঠাৎ কথা বলে ওঠে। কে তুই? এখানে কি চাস? তুমি কে? আমি? ভুলে গেছি, মনে নেই তো? মনে আর পড়ে না আমি কে। সে কি আজকের কথা? হ্যাঁ, আজ ঠিক 26 বছর পূর্ণ হয়ে প্রথম দিন আমি গুনছি। ওই দেখ না দেয়ালের গায়ে, এক মাস শেষ হয়েছে আর হাতের আঙুল কামড়ে রক্ত বের করে সেই দেওয়ালের গায়ে একটা করে কালো দাগ কেটেছি। দেখতো গুনে দেখ না, হিসাবে আমার ভুল নেই। ঠিক 26 বছর একদিন হলো। রক্ত। বলতে বলতে হঠাৎ লোকটা থেমে যায়। তারপর ঝনঝন করে শিকলের শব্দ তুলে কুলুঙ্গির কাছে এগিয়ে গিয়ে পিলসুচ থেকে প্রদীপটা তুলে নিয়ে সুব্রতর একেবারে কাছ ঘেঁষে এগিয়ে আসে এবং প্রদীপটা সুব্রতর মুখের সামনে তুলে ধরে মৃদু সাবধানী কণ্ঠে বলে, ভয় পেলে? ভয় কি? ওরা আমায় পাগল সাজিয়ে রেখেছে বটে, কিন্তু বিশ্বাস করো, সত্যি সত্যি আমি পাগল নই। তুমি আমার খোকনকে দেখেছ? সমুদ্রের মতো নীল, কাঁচের মতো চকচকে দুটো চোখ, ঝাঁকড়া ঝাঁকড়া মাথা ভর্তি চুল। সবে তখন হাঁটতে শিখেছে, টুলে টুলে হাঁটতো আর নিজের আধো আধো স্বরে বলতো, হাঁটি হাঁটি পা পা, খোকন হাতে দেখে যা। আমার খোকন? না, তুমি দেখোনি। কেমন করে তুমি দেখবে তাকে? তোমার চোখের দৃষ্টিই বলছে আমার খোকনকে তুমি দেখোনি। এ তো পাগলের প্রলাপোক্তি নয়, এ যেন কোনো মর্মপীড়িতের বুক ভাঙা কান্না। মর্মান্তিক কার যেন এ বিলাপ ধ্বনি। আবার বলতে থাকে, চিনলে না তো আমায়? চিনলে না তো? চিনবেই বা কেমন করে? 26 বছর আগে যে মরে গেছে
তাকে কি আজ আর চেনা যায়, না তাকে কেউ চিনতে পারে? তারপরে হঠাৎ কেমন যেন ভয়চকিত কণ্ঠে বলে ওঠে, পালাও, এক্ষুনি পালাও, সে দেখলে আর তোমার রক্ষা থাকবে না, সে বড় নিষ্ঠুর, আমাকে কথা পর্যন্ত বলতে দেয় না, কথা বললেই একটা সরু চামড়ার চাবুক আছে, তাই দিয়ে সপাং সপাং করে আমাকে মারে, দেখো দেখো। লোকটা ঘুরে দাঁড়ায়। সুব্রত লোকটার পিঠের ওপরে টর্চের আলো ফেলে চমকে ওঠে। পিঠের ওপরে অজস্র বেত্রাঘাতের নির্মম চিহ্ন, কেটে কেটে চামড়ার উপরে দাগ বসে গেছে। লোকটা প্রদীপ হাতে আবার ফিরে দাঁড়ায়। প্রদীপের আলোয় সুব্রত স্পষ্ট দেখতে পায় লোকটার দু চোখের কোলেই চকচক করছে অশ্রু। আমি কিন্তু কাঁদি না, দোষ অবশ্যই আমারই বোঝা উচিত ছিল। দুধের মধ্যে লুকিয়েছিল বিষ, তীব্র বিষ, স্বেচ্ছায় তীব্র বিষ পান করেছি। প্রথমে বুঝতেই পারিনি, বুঝতে যখন পারলাম তখন এখানে আমি বন্দি। দেখাতে পারো আমার খোকনকে, একটিবার দেখাতে পারো, বলতে পারো কেমন দেখতে হয়েছে আজ সে? কি জবাব দেবে সুব্রত বুঝতে পারে না। সহসা তৃতীয় ব্যক্তির কণ্ঠস্বরে যেন ঘরের মধ্যে বজ্রপাত হলো। চকিতে সুব্রত পিছন দিকে তাকালো। কণ্ঠস্বর যে তার বিশেষ পরিচিত, কিন্তু সুব্রতর বিস্মিত কণ্ঠে কোনো স্বর বের হবার আগেই আচমকা একটা ঠান্ডা জলীয় বাষ্পের মতো কিছুর চোখে মুখে অজস্র কণায় এসে যেন একটা ঝাপটা দিল। সঙ্গে সঙ্গে ওর মাথাটা টলে উঠল, আর সঙ্গে সঙ্গে সুব্রতর জ্ঞানহীন দেহটা হাঁটু দুমড়ে ভেঙে সশব্দে মাটিতে পড়ে গেল। আগন্তুক বললে, কল্যাণ বাবু, ভাবছো তোমায় আমি চিনতে পারি তাই না? আগন্তুক পকেট থেকে অতঃপর একটা শক্ত সরু সিল্ক কর্ড বের করে জ্ঞানহীন ভুলুণ্ঠিত সুব্রতর হাত পা বাঁধবার জন্য এগিয়ে এলো। 1 মিনিট বন্ধু, অত তাড়াতাড়ি নয়। আগন্তুক চকিতে 2 পা পিছিয়ে এসে ঘুরে দাঁড়ালো। মাত্র হাত পাঁচেক পশ্চাতে যে দাঁড়িয়ে, তার হাতে একটি ছোট্ট অটোমেটিক পিস্তল, এবং সেই ভয়ঙ্কর আগ্নেয় অস্ত্রটি চোং ওরই দিকে উদ্যত। প্রথম ব্যক্তির বিস্মিত ভাবটা কেটে যেতেই বলে ওঠে, এ কি তুমি? হ্যাঁ আমি। কল্যাণ বাবুকে বাঁধবার আগে আমাদের মধ্যে পরস্পরের একটা মীমাংসা হওয়া একান্ত প্রয়োজন নয় কি বন্ধু? তার মানে অতি সহজ, অত্যন্ত প্রাঞ্জল। আমি ভেবেছিলাম এই খেলার সঙ্গী বুঝি মাত্র আমি একা, কিন্তু এখন দেখতে পাচ্ছি সেটা আমার ভুল। কিন্তু ভুল বোঝবার পরে সে ভুলকে আর যেই বাড়তে দিক, শিবনারায়ণ চৌধুরী কখনো বাড়তে দেয় না। যার উপরে বিশ্বাস রেখে আমি আমার সবকিছু, এমনকি জীবন পর্যন্ত জামিন রেখেছিলাম, আর যখন দেখতে পাচ্ছি তার কোনো মূল্যই নেই, তখন কেন আর এই মিথ্যা প্রহসনের বোঝা টেনে বেড়াই? প্রথম ব্যক্তি যেন বোবা। আজ এইখানে এই অন্ধকূপের মধ্যেই রাত্রির অন্ধকারে তার শেষ মীমাংসা হয়ে যাক। দ্বিতীয় আগন্তুক বললে, কিসের মীমাংসা তুমি আমার সঙ্গে করতে চাও শিবনারায়ণ? এখনো কি বুঝতে পারোনি? হঠাৎ ওদের কথার মধ্যে এক সময় পাগলটা ফিক ফিক করে হেসে ওঠে। দুজনেই চমকে ওঠে। শিবনারায়ণ সামান্য একটু চমকে বোধহয় অন্যমনস্ক হয়েছিল। সেই মুহূর্তে প্রথম ব্যক্তি বাঘের মতো শিবনারায়ণের উপর লাফিয়ে পড়ে। জড়াজড়ি করে দুজনেই মাটিতে গিয়ে পড়ল এবং ধস্তাধস্তি শুরু হলো। এদিকে ওই সময় পাগল হাতের সামনে কুলুঙ্গির ওপর রক্ষিত পিলসুসটা তুলে নিয়ে প্রথমে শিবনারায়ণের মাথায় প্রচন্ড ভাবে আঘাত করলে। শিবনারায়ণের চিৎকার মেলাতে না মেলাতেই পাগল অন্য লোকটির মাথায় প্রচন্ড আঘাত আনলো। সেও সঙ্গে সঙ্গে তীব্র একটা আর্ত চিৎকার করে জ্ঞানহীন শিবনারায়ণের পাশেই সংজ্ঞাহারা হয়ে লুটিয়ে পড়ল। দুজনের মাথা ফেটে রক্ত ধুলিমলির মেঝের ওপর গড়িয়ে পড়ছে। পাগল আবার খিক করে হেসে ওঠে। এতদিনের হত্যার রক্ত তর্পণ হলো বুঝি, কিন্তু আর দেরি নয়, এই তো সুযোগ। পাগল শিবনারায়ণের দেহের উপরে ঘুমড়ি খেয়ে পড়ে ওর জামার পকেট ও কটিবার সাপড়াতে থাকে। কটিবন্ধে চাবি তোড়াটা গোজা ছিল, তাড়াতাড়ি সেই চাবি দিয়ে পায়ের বেড়ি খুলে ফেললো। মুক্তি মুক্তি। এতক্ষণে সুব্রতর জ্ঞানও একটু একটু করে ফিরে আসছে। সুব্রত পাশ ফিরে শুলো। পাগল সুব্রতর দেহ ধরে ঝাঁকুনি দিতে লাগলো। উঠুন, শুনছেন কল্যাণ বাবু, উঠুন। সুব্রত অতি কষ্টে চোখ মেলে তাকালো। চোখে তখনও ঘোর লেগে আছে একটা। শুনছেন, উঠুন শিগগির, পালাতে হবে। 8 ঘন্টা পরে তারা দুজনে তখন রক্তাক্ত জ্ঞানহীন অবস্থায় অন্ধকার অন্ধকূপের মধ্যে পড়ে। গুপ্তদ্বার বন্ধ করে সুব্রত ও পাগল পাশাপাশি দাঁড়িয়ে। রাতটা শেষ হয়ে এলো। পূর্ব গগনে প্রথম আলোর ইশারা। ঘটনার সংঘাত।
সুব্রত বুঝতে পেরেছিল আর এখানে একটি মুহূর্ত থাকা নিরাপদ নয় এবং যত তাড়াতাড়ি সম্ভব নৃসিংহ গ্রাম থেকে তাকে পালাতে হবে এবং কিরিটিকে গিয়ে সব কথা জানাতে হবে। সুব্রত আস্থা বলে যেখানে ঘোড়া দুটো বাধা থাকে সেখানে গেল। সহিশকে ঘুম থেকে ডেকে তুলে যত শীঘ্র সম্ভব ঘোড়ার জিন চড়াতে বলে সুব্রত আবার প্রাসাদে ফিরে এলো। আর ঘন্টাখানেকের মধ্যেই হয়তো দিনের আলো স্পষ্টভাবে ফুটে উঠবে। এদিকে সেই বন্দিকে আগেই বসিয়ে রেখে গিয়েছিল উপরের ঘরে। যেখানে বসিয়ে রেখে গিয়েছিল সুব্রত সেখানে এসে দেখলো সে নেই। গেল কোথায়? সুব্রত তাড়াতাড়ি এঘর ও ঘর খুঁজতে লাগলো। উপরে সমস্ত ঘরগুলোই ও দেখলে কোথাও সে নেই। নিচে সিঁড়ি দিয়ে নামছে, দেখলে লোকটা উঠে আসছে। সুব্রতকে দেখে সে বললে, কই, খোকনকে কোথাও পেলাম না তো। আমি জানি আপনার খোকন কোথায় আছে, চলুন আমার সঙ্গে তাড়াতাড়ি, আর দেরি হলে বিপদে পড়বো আমরা। কিন্তু কোথায় যাব? যেখানে আপনার খোকন আছে। না, আমি কোথাও যাব না, তুমি জানো না খোকন আমার এখানেই আছে। শুনুন, আপনার খোকন এখানে নেই। আপনি ঘোড়ায় চড়তে জানেন? ঘোড়ায়? হ্যাঁ, অনেকদিন ঘোড়ায় চড়েছি যে। তবে শিগগির আসুন আমার সঙ্গে, আপনার খোকন আমার কাছে আছে। খোকন তাহলে তোমার কাছেই আছে? ঠিক বলছো, মিথ্যা কথা বলছো না তো? না, চলুন। সুব্রত অবাক হয়ে গিয়েছিল পাগলের অশ্বচালনা দেখে। অতি দক্ষ অশ্বারোহী। পৃথিবীর বুক থেকে অন্ধকারের পর্দাটা উঠে যাচ্ছে। ভোরের প্রথম সোনালি আলো পদ্মের পাপড়ির মতো একটি একটি করে যেন দলগুলো মেলে ধরছে। প্রায় দুপুর নাগাদ ওরা জঙ্গলের মধ্যে এসে পৌঁছালো। ছায়া শীতল একটা বড় গাছের নিচে ওরা ঘোড়া থেকে নামলো। প্রচন্ড খিদে পেয়েছে। আসবার সময় তাড়াতাড়িতে কোনো রকম আহার্য বস্তুই সংগ্রহ করে আনা হয়নি। সুব্রত কেবল ফ্লাস্কটা ভর্তি করে জল এনেছিল, তাই দুজনে পান করে কিছুটা তৃষ্ণা মেটালো। ওই জায়গাটা থেকে রায়পুর মাত্র মাইল ৫-৬ পথ। সুব্রত মনে মনে আগেই ঠিক করে রেখেছিল সন্ধ্যা হওয়ার পরই ওরা ওখান থেকে রওনা হবে, যাতে করে ওদের শহরে পৌঁছতে পৌঁছতে অন্ধকার হয়ে যায়। তাহলে কেউ ওদের পথে দেখলেও চিনতে পারবে না। চাঁদ উঠবে সেই মাঝরাত্রে। নৃসিংহ গ্রাম থেকে রওনা হওয়ার পর থেকেই লোকটা যেন কেমন নিঝুম হয়ে গিয়েছিল, আর একটি কথাও বলেনি। আপন মনে নিঃশব্দে সুব্রতর পাশে পাশে ঘোড়া ছুটিয়ে আসছিল। ফ্লাস্ক থেকে জলপান করে লোকটা গাছে হেলান দিয়ে চোখ বুঝল। দীর্ঘদিন ধরে ঘরের মধ্যে অচল অবস্থায় বন্দী থাকার পর আজ এতটা গুরু পরিশ্রম করে নিশ্চয়ই অত্যন্ত ক্লান্তি বোধ করছিল। শীঘ্রই ওই অবস্থায় বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ল। সুব্রতর চোখে কিন্তু ঘুম নেই। নানা চিন্তা তার মাথার মধ্যে কেবলই পাক খেয়ে ফিরছিল। যাকে ও অন্ধকূপ থেকে উদ্ধার করে নিয়ে এলো, লোকটা কে, কি এর পরিচয়? নানাভাবে জিজ্ঞাসাবাদ করেও কোনো উত্তর পায়নি। অবশ্যই একটা সন্দেহ ওর মনের কোণে মধ্যে মধ্যে উকি ঝুঁকি দিচ্ছে। কিন্তু তাহলে সেটা কি আগাগোড়াই একটা সাজানো ব্যাপার? আর তাই যদি হয়, তবে লোকটাকে এইভাবে দীর্ঘকাল ধরে প্রাণে না মেরে লোকচক্ষুর অন্তরালে বন্দি করে রাখবারই বা কি প্রয়োজন ছিল? তারপর গুপ্ত কক্ষের মধ্যে অকস্মাৎ সেই দ্বিতীয় ব্যক্তি এক যুবকের আবির্ভাব, এ শুধু অভাবনীয়ই নয়, বিস্ময়কর বটে। ওই যুবক রাজাদের স্টেটের অংশীদার এবং বোঝা যাচ্ছে সে আগাগোড়াই সুব্রতর পরিচয় জানত এবং তার প্রতি সে নজর রেখেছিল। সারাটা রাস্তায় সুব্রত অশ্বচালনা করতে করতে যুবকের কথাই ভেবেছে। সতীনাথ লাহিড়ী যে রাত্রে নিহত হন, সে রাত্রে তার ঘরের মধ্যে ঢুকে কাগজপত্র হাতড়াবার পর ফিরে আসবার সময় ছাদের উপরে যে অস্পষ্ট ছায়ামূর্তি দেখেছিল এবং যার চলাটা তার চেনা চেনা মনে হয়েছিল, কিন্তু তখন বুঝে উঠতে পারেনি। এবারে সে স্পষ্ট বুঝতে পারছে সে আর কেউ নয়, এই যুবকই। তবে কি শেষ পর্যন্ত এই এক রাত্রে তার ঘরে গিয়ে ঢুকে বাক্স প্যাটরা সব হাতড়িয়ে এসেছিল এতদিন? তবে এই কি সর্বক্ষণ তাকে অলক্ষ্যে ছায়ার মতো পিছু পিছু অনুসরণ করে ফিরছিল? আশ্চর্য! একবারও সুব্রত ওকে কিন্তু সন্দেহ করেনি এতটুকু। প্রথম থেকেই লাহিড়ীকে নিয়ে ও এত ব্যস্ত ছিল যে ওই যুবকের দিকে নজর দেবার ফুরসতও পায়নি। তারপর শিবনারায়ণ চৌধুরী, এইসব কারণেই হয়তো কিরিটিও ওকে বারবার নৃসিংহ গ্রামে একটিবার ঘুরে আসবার জন্য লিখেছিল। যুবক ও শিবনারায়ণ দুজনেই রীতিমতো আহত হয়েছে। সুব্রত সেখান থেকে রওনা হওয়ার পূর্বে সেই গুপ্ত কক্ষের দরজা বন্ধ করে সেই ঘরের বাইরে তালা দিয়ে এসেছে। সেই গুপ্ত কক্ষ থেকে বের হবার আর কোনো পথ আছে কিনা তাই বা কে জানে। ওদের যখন আবার জ্ঞান ফিরে আসবে, তখন হয়তো আবার এক নতুন নাটকের শুরু হবে সেই প্রায় অন্ধকার গুপ্ত কক্ষের মধ্যে। কারণ আসবার সময় সেই কক্ষে একটি মাত্র প্রদীপই কেবল সে রেখে এসেছে এবং ওদের সঙ্গে যে টর্চ ও পিস্তল ছিল সেগুলো নিয়ে আসতে ভোলেনি।
দুটো রাত্রি মাত্র সুব্রত নৃসিংহ গ্রামে ছিল। এর মধ্যে রায়পুরেই বা আবার কি ঘটল তাই বা কে জানে। এখন ফিরে যাওয়ার পর ঘটনার স্রোত কোন দিকে বইবে তাই বা কে জানে। সমগ্র ঘটনাটি বর্তমানে এমন একটি জটিল পরিস্থিতির মধ্যে এসে দাঁড়িয়েছে যেখানে পর পর অনেকগুলো সমস্যা এসে যেন একটা ঘূর্ণাবর্ত সৃষ্টি করেছে। রাত্রি তখন প্রায় 8টা হবে। সুব্রত লোকটাকে সঙ্গে নিয়ে বরাবর তার বাসার সামনে এসে দাঁড়ালো। ঘোড়া দুটো সঙ্গে আনেনি, বনের শেষ সীমানায় ছেড়ে দিয়ে এসেছে। শিক্ষিত অশ্ব ছাড়া পেয়ে আবার উল্টো পথে নৃসিংহ গ্রামের দিকে চলতে শুরু করেছে ওরা দেখে এসেছে। সুব্রত জানে যথাসময় ফিরে যাবে তারা নৃসিংহ গ্রামের আস্তা বলে। ঠাকুরহরি বারান্দাতেই বসেছিল। সুব্রতকে দেখে সানন্দে উঠে দাঁড়ায়। সুব্রত বললে, চটপট করে আমাদের স্নানের জল দে বাথরুমে ঠাকুরহরি, আর বেশ কড়া করে 2 পেয়ালা চা তৈরি করে আন দেখি। ঠাকুরহরি ফ্যাল করে তার মনিবের সঙ্গে যে লোকটা এসেছে অত বেশভূষা, দাড়ি, গোঁপ ও একমাতার রুক্ষ চুল তার দিকে তাকিয়ে দেখছিল। এই লোকটা কোথা থেকে এলো আবার, কাকে আবার সঙ্গে করে বাবু নিয়ে এলেন? কিন্তু মুখ ফুটে কিছু বলতেও সাহস পেল না। ঠান্ডা জলে অনেকক্ষণ স্নান করে শরীরটা যেন জুড়িয়ে গেল। লোকটাকে দাড়ি গোঁপ কামিয়ে ধোপদুরস্ত জামা কাপড় পরিয়ে দেবার পর তার চেহারা একেবারে পাল্টে গেল। লোকটা সুব্রতকে কোনো বাধা দিল না। ঠাকুরহরিকে দিয়ে সুব্রত থানায় কিরিটির কাছে একটা সংবাদ পাঠিয়ে দিল। রাত্রি প্রায় 10টার সময় কিরিটি ও বিকাশ এসে হাজির হলো। লোকটা তখন সুব্রতর ঘরে শুয়ে গভীর নিদ্রায় আচ্ছন্ন। সুব্রত ধীরে ধীরে নৃসিংহ গ্রামের সমগ্র ঘটনা একটুও বাদ না দিয়ে ওদের কাছে বলে গেল। সমস্ত শুনে কিরিটি বললে, কাল সকালেই আমি ওকে নিয়ে কলকাতা চলে যাব। বিকেলের দিকে প্রায় 6টা নাগাদ একটা ট্রেন আছে, তাতেই তুই কলকাতায় চলে যাবি। এখানকার কাজ আমাদের শেষ হয়েছে। রায়পুর রহস্যের ওপরে এবারে আমরা যবনিকা পাত করব। এই লোকটা কে কিরিটি বাবু? বিকাশ প্রশ্ন করে। আমার মনে হচ্ছে খুব সম্ভবত সুরেন চৌধুরী, ডক্টর সুদিন চৌধুরীর বাপ। কিরিটি মৃদু স্বরে জবাব দেয়। সে কি, তাহলে উনি যে অনেকদিন আগে মারা গিয়েছিলেন বলে আমরা জানি, সেটা তবে সত্যি কথা নয়? না, যদিও আসল খুনি মানে যে সুরেন চৌধুরীকে এই পৃথিবী থেকে সরাতে চেয়েছিল সে জানতো সুরেন চৌধুরীকে হত্যা করাই হয়েছে, কিন্তু মাঝখান থেকে বোধহয় আরেকটি অদৃশ্য হাত সব উলটপালট করে দেয়। তাহলে যে সুরেন চৌধুরীকে হত্যা করতে চেয়েছিল সে আজও জানে না উনি বেঁচে আছেন? খুব সম্ভবত না। পাতাল ঘরে মিনিটে মিনিটে ঘন্টা কেটে গেল। প্রথমে জ্ঞান ফিরে আসে যুবকের। ধুলো বালি রক্তে বিভৎস চেহারা। প্রদীপের আলোয় আবছা আবছা অন্ধকারে পাতাল ঘরটা থমথম করছে। প্রদীপে সামান্য তেল ফুরিয়ে এলো, আর বেশিক্ষণ জ্বলবে না, এখনই নিভে যাবে। নিশ্ছিদ্র অন্ধকারে ঘরটা ডুবে যাবে। মাথার মধ্যে এখনো ঝিমঝিম করছে। স্মৃতিশক্তি ধোঁয়ার মতো অস্পষ্ট। যুবক একবার উঠে বসবার চেষ্টা করে, কিন্তু শক্তিতে কুলোয় না, এলিয়ে পড়ে। শিবনারায়ণের জ্ঞান ফিরে এলো। অস্পষ্ট যন্ত্রণাকাতর একটা শব্দ করে শিবনারায়ণ নড়ে চড়ে ওঠেন। আরো আধ ঘন্টা পরে প্রদীপের আলো প্রায় নিভু নিভু। তখন ঘরের মধ্যে যেন একটা ভৌতিক আলো ছায়ার লুকোচুরি খেলা। যুবকের কোমরে যে তীক্ষ্ণ ছোড়াটা বোঝা সেটা সে টেনে বের করে। রক্তাক্ত মুখের উপরে মাথার চুলগুলো এসে পড়েছে। চোখে মুখে একটা দানবীয় জিঘাংসা। শিবনারায়ণ। অস্পষ্ট প্রদীপের আলোয় যুবকের হস্ত ধৃত ধারালো ছোড়াটা যেন মৃত্যু ক্ষুধায় হিলহিল করছে। ওইদিকে দৃষ্টি পড়ায় শিবনারায়ণ যেন বারেক শিউরে ওঠে। চোখে মুখে একটা আতঙ্ক সুস্পষ্ট হয়ে ওঠে। শিবনারায়ণ, তুমি কি আমায় খুন করতে চাও? যদি বলি তাই। কিন্তু কেন? কেন তুমি আমায় খুন করবে? খুন তোমায় আমায় করতেই হবে। যুবক এগিয়ে আসে। শিবনারায়ণ 1 পা 2 পা করে দেওয়ালের দিকে পিছিয়ে যায়। কোথায় পালাবে তুমি শিবনারায়ণ? এই অন্ধকার পাতাল ঘরের মধ্যে কতটুকু জায়গা তুমি পালাবে? তোমাকে খুন করব। হ্যাঁ, খুন করব। এই তীক্ষ্ণ ছড়াটা সবটুকুই তোমার বুকে বসিয়ে দেব। ফিকি দিয়ে তাজা লাল রক্ত বের হয়ে আসবে। প্রাণ ভয়ে মৃত্যু যন্ত্রণায় তুমি চিৎকার করে উঠবে। কেউ সে চিৎকার শুনতে পাবে না, কেউ জানতেও পারবে না। দীর্ঘকাল ধরে লোকচক্ষুর অন্তরালে যেমন সুরেন চৌধুরী বন্দী হয়েছিল, কেউ জানতে পারেনি, তেমনি তোমার মৃতদেহ এই ধুলিমলিন অন্ধকার পাতাল ঘরের মধ্যে পড়ে থাকবে। কেন?
কেন তুমি আমাকে অমন নৃশংসভাবে হত্যা করবে? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। মূর্তি যেন তুমি ভয় পাচ্ছ মনে হচ্ছে শিবনারায়ণ। ভয় না, ঠিক তা না। তবে ভয় কি শিবনারায়ণ? শুধু যে তোমাকেই মরতে হচ্ছে তা নয়, মরতে আমাকেও হবে। তবে 2 দিন আগে আর পরে, এই হ্যাঁ। তাছাড়া ভেবে দেখো, ফাঁসির দড়িতে ঝুলে অসহনীয় শ্বাসকষ্ট পেয়ে যন্ত্রণাদায়ক মৃত্যু চাইতে তোমার এই মৃত্যু ঢের ভালো নয় কি? ওই সময় যুবকের সামান্য অসতর্কতায় শিবনারায়ণ যুবকের উপর ঝাঁপিয়ে পড়ে। শয়তান! অতর্কিত আক্রমণে যুবক মেঝের উপর পড়ে যায়। অসীম শক্তি শিবনারায়ণের দেহে। শিবনারায়ণ যুবকের উপর চেপে বসে 2 হাতে প্রাণপণ শক্তিতে গলাটা চেপে ধরে। জোরে, আরো জোরে চাপ দেয়। যুবকের চোখ দুটো কি এক অস্বাভাবিক আতঙ্কে যেন অক্ষিগোটর হতে ঠেলে বেরিয়ে আসতে চায়। গো গো একটা অস্পষ্ট শব্দ যুবকের গলা দিয়ে বের হয়ে আসে। ক্রমে যুবকের দেহটা শিথিল হয়ে আসে। জোরে, আরো জোরে শিবনারায়ণ যুবকের গলায় 10 আঙুলের চাপ দেয়। তারপরেই শিবনারায়ণ পাগলের মতো হেসে ওঠেন। প্রদীপটা শেষবারের মতো দপ করে একবার জ্বলে উঠেই আবার নিভে গেল। অন্ধকার, নিশ্ছিদ্র অন্ধকার। চোখের দৃষ্টি বুঝি অন্ধ হয়ে যাবে। শিবনারায়ণ হাসছে, পাগলের মতোই হাসছে অন্ধকারে। অন্ধকার পাতাল ঘরের মধ্যে সেই উচ্চ হাসির শব্দ যেন ঝনঝন করে করতালি দিয়ে দিয়ে ফিরছে দেওয়ালে দেওয়ালে। আরো কিছুক্ষণ কেটে গেল। ঘর হতে বেরোতে হবে। অন্ধকারে শিবনারায়ণ হাতড়ে হাতড়ে পাতাল ঘর থেকে বাইরে বের হওয়ার রাস্তা খুঁজতে শুরু করে এবারে। এ কি, অন্ধকারে কি শিবনারায়ণ পথ হারিয়ে ফেলল? অন্ধকারের গোলক ধাঁধা। শিবনারায়ণ পাগলের মতোই ঘোরে ঘরের ভিতর, কিন্তু না, পথ কই? আলো, একটু আলো। পাগলের মতোই শিবনারায়ণ অন্ধকারের মধ্যে চিৎকার করে ওঠে, কে আছো? বাঁচাও! ওগো, কে আছো? বাঁচাও! না, এই তো দরজা, কিন্তু এ কি, এটি বাইরে থেকে বন্ধ। উন্মাদের মতো শিবনারায়ণ বন্ধ দরজার উপরে কিল, চর, লাথি বসাতে থাকে। শক্ত সেগুন কাঠের দরজা। কি হবে? তবে কি এই অন্ধকারে পাতাল ঘরের মধ্যে তিল তিল করে মরতে হবে? মৃত্যু, মৃত্যু। কে শুনতে পাবে তার চিৎকার? সুরেন, সুরেন, কোথায় তুমি? আমাকে বাঁচাও ভাই। 26 বছর এই পাতাল ঘরে তোমাকে আমি বন্দি করে রেখেছি। দিনের পর দিন, রাতের পর রাত তোমার বুক ভাঙা কান্না শুনেছি। এখন বুঝতে পারছি কি যন্ত্রণা তুমি এই 26 বছর ধরে পলে পলে সহ্য করেছো। ক্ষমা করো ভাই, আমাকে ক্ষমা করো, আমাকে বেরোতে দাও। যা চাও তুমি তাই দেব। সুরেন, সুরেন। কিন্তু কেউ সাড়া দিল না। শিবনারায়ণ একবার কাঁদে, একবার হাসে। একটা অস্পষ্ট খসখস আওয়াজ না? যুবকের মৃতদেহ কি আবার প্রাণ পেল? সুরেন, সুরেন, বেঁচে আছো কি? কথা বলো, সাড়া দাও। অনেক টাকা তোমাকে আমি দেব, রাজা করে দেব। কে রাজা? শ্রীকণ্ঠ মল্লিক। ঘুরছে শিবনারায়ণ পাগলের মতোই অন্ধকার পাতাল ঘরের মধ্যে ঘুরছে। হঠাৎ একসময় যুবকের হিম শীতল মৃতদেহের উপর হুমড়ি খেয়ে পড়ে গেল। কে কে? যুবকের ঠান্ডা আসার দেহটার উপর শিবনারায়ণ হাত বুলায়। সুরেন, আমার অনেক টাকা। রাজা বাহাদুর আমাকে অনেক টাকা দিয়েছে, সিন্দুক ভর্তি টাকা আমার। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 100, 1000, 10, 20, 25। দিন 2 বাদে বিকাশ দলবল নিয়ে সুব্রতর নির্দেশ মতো যখন পাতাল ঘরে প্রবেশ করলো, শিবনারায়ণ তখনও টাকার অঙ্ক গুনে চলেছে। মৃতদেহটা ফুলে পচে উঠেছে। একটা উৎকট দুর্গন্ধে ঘরের বদ্ধ বাতাস যেন বিষাক্ত হয়ে উঠেছে। রীতির বিশ্লেষণ।
জাস্টিস মৈত্র অবাক হয়ে গিয়েছিলেন। সেদিন সকালবেলা যখন কিরিটির ভৃত্য জঙ্গলি এসে একটা ছাতা, একটা পুলিন্দা ও 10-12 পৃষ্ঠাব্যাপী একটা খামে আটা চিঠি তার হাতে দিল। এসব কি? আগে বাবু পাঠিয়ে দিলেন। তোর বাবু কোথায়? আগে তিনি ও সুব্রত বাবু গতকাল সন্ধ্যার গাড়িতে পুরী বেড়াতে গেছেন। কবে ফিরবেন? দিন 15 বাদে বোধ হয়। জঙ্গলি চলে গেলে জাস্টিস মৈত্র প্রথমেই পুলিন্দাটা খুলে ফেললেন। তার মধ্যে দুখানা চিঠি, একটি 5 সেলের টর্চ বাতি, কতকগুলো ক্যাশ মেমো, ইনভয়েস দুটি, সতীনাথ লাহিড়ীর একটি হিসাবের খাতা, একজোড়া লোহার নাল বসানো দারোয়ানি প্যাটার্নের নাগরাই জুতো। জিনিসগুলো নেড়েচেড়ে একপাশে সরিয়ে রেখে জাস্টিস মৈত্র কিরিটির চিঠিটায় মনোসংযোগ করলেন। প্রিয় জাস্টিস মৈত্র, আপনি আমার রহস্য উদ্ঘাটনের কাহিনীগুলো শুনতে খুব ভালোবাসেন জানি চিরদিন। তাই আজ আপনাকে একটি চমৎকার কাহিনী শোনাবো এবং আমার কাহিনী শেষ হলে তার সবকিছু ভালো মন্দ বিচারের ভার আপনার ওপরেই তুলে দিতে চাই। কারণ ধর্মাধিকরণের আসনে আপনি বসে আছেন। আপনি যোগ্যতম ব্যক্তি। নিরপেক্ষ বিচার আপনার কাছেই পাবো। ভাগ্য বিড়ম্বনায় ও দশচক্রে একজন নির্দোষ ব্যক্তি কারাগারে বন্দী হয়ে আছেন। তার প্রতি সুবিচার করবেন। পুলিশের কর্তৃপক্ষ এ কাহিনীর বিন্দু বিসর্গও জানে না, একটিমাত্র পুলিশের লোক ছাড়া। কিন্তু সেও আমার নিকট প্রতিজ্ঞাবদ্ধ। আপনার নির্দেশ ব্যতীত সে কোনো কিছুই করবে না। আপনাদের বিচারে প্রমাণিত হয়েছে রায়পুরের ছোট কুমার সুহাস মল্লিকের হত্যাপরাধী ডক্টর সুধীন চৌধুরী, এবং তার শাস্তি ভোগ করছে সে আজ কারাগারের লৌহ শৃঙ্খল পড়ে। এতটুকুও সে প্রতিবাদ জানায়নি। আপনি আজও জানেন না, একজনকে বাঁচাতে গিয়ে সমস্ত অপরাধের গ্লানি সে নীরবে মাথা পেতে নিয়ে সরে দাঁড়িয়েছে। গোড়া থেকে শুরু না করলে হয়তো আপনি বুঝতে পারবেন না। তাই এই কাহিনী আমি গোড়া হতেই শুরু করব। এদেরই মানে রায়পুর রাজবংশের পূর্বপুরুষ রাজা রত্নেশ্বর মল্লিক, তার 3 পুত্র, জ্যেষ্ঠ শ্রীকণ্ঠ মল্লিক, মধ্যম সুধাকণ্ঠ ও কনিষ্ঠ বাণীকণ্ঠ মল্লিক। শ্রীকণ্ঠ সুধাকণ্ঠের চেয়ে 9 বৎসরের বড়, আর সুধাকণ্ঠের চেয়ে বাণীকণ্ঠ 7 বৎসরের ছোট। রত্নেশ্বরের একমাত্র মেয়ে কাত্যায়নী দেবী। কাত্যায়নীর একমাত্র ছেলে সুরেন্দ্রনাথ চৌধুরী। সুরেন চৌধুরীর স্ত্রী হচ্ছেন সুহাসিনী দেবী। তাঁরই একমাত্র ছেলে ডক্টর সুধীন চৌধুরী, যে সুহাসের হত্যাপরাধে অপরাধী, বর্তমানে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদে কারারুদ্ধ। রাজা রত্নেশ্বরের পিতা যজ্ঞেশ্বর মল্লিক মশাই ছিলেন সেকালের একজন অত্যন্ত দুর্ধর্ষ জমিদার। নৃসিংহ গ্রামের কোন একটি প্রজাকে যজ্ঞেশ্বর একদা স্টেট সংক্রান্ত কোন একটি মামলায় মিথ্যা সাক্ষী দিতে বলেন, কিন্তু প্রজাটি রাজি না হওয়ায় তাকে যজ্ঞেশ্বর হত্যা করেন। যজ্ঞেশ্বরের নায়েব ছিলেন শ্রী দীনতারণ মজুমদার মহাশয়। দীনতারণ যজ্ঞেশ্বরকে দেবতার মতো ভক্তি শ্রদ্ধা করতেন। হত্যাপরাধে সমস্ত দোষ স্বীয় স্কন্ধে নিয়ে দীনতারণ হাসি মুখে ফাঁসির দড়িতে গলা বাড়িয়ে দিলেন এবং মৃত্যুর পূর্বে তার মাতৃহারা একমাত্র সন্তান শ্রীনিবাস মজুমদারকে যজ্ঞেশ্বরের হাতে দিয়ে যান। যজ্ঞেশ্বর নিজের সন্তানের মতোই শ্রীনিবাসকে মানুষ করে পরবর্তীকালে স্টেটে নায়েবিতে বহাল করেন। যজ্ঞেশ্বরের পুত্র রত্নেশ্বর কিন্তু শ্রীনিবাসকে সুচক্ষে দেখতে পারেননি কোনোদিনই। শ্রীনিবাসের প্রতি একটা প্রচন্ড হিংসা তাকে সর্বদা পীড়ন করত। যজ্ঞেশ্বর একথা জানতে পেরে মৃত্যুর পূর্বে একটা উইল করে রায়পুর স্টেটের সর্বাপেক্ষা লাভবান জমিদারি নৃসিংহ গ্রামের অর্ধেক অংশ মজুমদার বংশকে লিখে দিয়ে যান। যজ্ঞেশ্বরের মৃত্যুর পর রত্নেশ্বর পিতার ঋণ সম্পূর্ণ অস্বীকার করলেন এবং নামমাত্র মূল্যে কৌশল করে আবার তিনি নৃসিংহ গ্রামটি সম্পূর্ণরূপে নিজের ভোগ দখলে নিয়ে এলেন। এমন কথাও শোনা যায় যে রত্নেশ্বর নাকি বিষ প্রয়োগে পিতা যজ্ঞেশ্বরকে হত্যা করেন। সত্য মিথ্যা জানি না। রায়পুরের মর্মন্তুদ হত্যা নাটকের বীজ সেই দিন রায়পুর বংশের রক্তে সংক্রামিত হয় এবং সেই বিষ বংশ পরম্পরায় এই বংশের রক্তধারায় সংক্রামিত হতে থাকে। রত্নেশ্বর লোকটা ছিলেন অত্যন্ত সুবিধাবাদী ও স্বার্থপর, এবং তার ছেলেদের মধ্যে একমাত্র শ্রীকণ্ঠ মল্লিক ব্যতীত সুধাকণ্ঠ ও বাণীকণ্ঠ ছিলেন ঠিক পিতারই সমধর্মী। রাজা রত্নেশ্বর দীর্ঘকাল বেঁচে ছিলেন। একবার সুধাকণ্ঠ ও বাণীকণ্ঠ বিষ প্রয়োগে তাদের পিতা রত্নেশ্বরকে হত্যার চেষ্টা করেন। রত্নেশ্বর সে কথা জানতে পেরে এক উইল করেন। সেই উইলে সুধাকণ্ঠ ও বাণীকণ্ঠর জন্য সামান্য মাত্র মাসোহারার ব্যবস্থা করে সমস্ত সম্পত্তি শ্রীকণ্ঠকেই দিয়ে যান। রত্নেশ্বরের মৃত্যুর পর যখন সে কথা প্রকাশ পেল, সুধাকণ্ঠ তার একমাত্র মাতৃহারা পুত্র হারাধনকে নিয়ে রায়পুর ছেড়ে
ভাগলপুরে চলে গেলেন। হারাধন ভাগলপুর থেকে এন্ট্রান্স পাস করবার পর সুধাকণ্ঠ হঠাৎ হার্ট ফেল করে মারা যান। হারাধন লোকটা অত্যন্ত সরল ও নির্লোভী। অত্যন্ত অর্থকষ্টের মধ্যেও তিনি রায়পুরের রাজবংশের কাছে কোনোদিন হাত পাতেননি। নিজের চেষ্টায় মুক্তারি পাস করে সেখানেই প্র্যাকটিস শুরু করেন এবং কিছুকাল পরে প্রবাসী বাঙালির একটি মেয়েকে বিবাহ করে সংসার পাতেন। পরে আবার ভাগলপুর থেকে রায়পুরে ফিরে এসে প্র্যাকটিস শুরু করলেন। এককালে প্রচুর অর্থ উপায় করেছেন তিনি। রায়পুরে থাকলেও তিনি রাজবাড়ির সঙ্গে কোনো সম্পর্ক রাখেননি। তার একটিমাত্র ছেলেকে বিলেত থেকে ব্যারিস্টারি পাস করিয়ে নিয়ে এলেন। ছেলের পসার বেশ জমে উঠেছে। এমন সময় অতর্কিতে ছেলে মারা গেল। হারাধন তার একমাত্র পৌত্র জগন্নাথকে নিজের কাছে নিয়ে এলেন। হারাধনের ছেলে ঠিক পিতার আদর্শেই গড়ে উঠেছিলেন, কিন্তু জগন্নাথ হলো একেবারে ভিন্ন প্রকৃতির। জগন্নাথের কথা পরে বলবো। রত্নেশ্বরের কনিষ্ঠ পুত্র বাণীকণ্ঠ পিতার মৃত্যুর 2 মাস পরেই তার স্ত্রী ও একমাত্র পুত্র নিশানাথকে রেখে মারা যান। নিশানাথ রায়পুরেই থাকেন এবং পরে আর্ট স্কুল থেকে পাশ করে সোলপুর স্টেটের চিত্রকরের চাকরি নিয়ে চলে যান। নিশানাথ অবিবাহিত। মাস 5 হলো তার মস্তিষ্কের সামান্য বিকৃতি হওয়ায় রায়পুরের বর্তমান রাজা বাহাদুর তাকে রায়পুরে নিয়ে এসে রাখেন। শ্রীকণ্ঠ মল্লিক ছিলেন দৈত্যকুলে প্রহ্লাদ। 2 পুরুষের পাপ ও অন্যায়ের প্রতিকার কল্পে তিনি নিহত হওয়ার দিন 10 পূর্বে হারাধনের সঙ্গে যুক্তি করে একটি উইল করেন। এই উইলই হলো কাল। যে পাপ ওই বংশে ঢুকেছিল, সেই পাপ স্খলন করতে গিয়েই তিনি যে মহা ভুল করলেন, সেই ভুলেরই কঠোর প্রায়শ্চিত্ত চলছে একটির পর একটি নৃশংস হত্যার মধ্য দিয়ে। উইলের মধ্যে প্রধান সাক্ষী ছিলেন নায়েবজি শ্রীনিবাস মজুমদার ও হারাধন মল্লিক, শ্রীকণ্ঠের ভ্রাতুষ্পুত্র। শ্রীকণ্ঠের কোনো পুত্রাদি না হওয়ায় বৃদ্ধ বয়সে রসময়কে দত্তক গ্রহণ করেন। জীবনে শ্রীকণ্ঠ 3টি ভুল করেছিলেন। 1 নম্বর উইল করা, 2 নম্বর রসময়কে দত্তক গ্রহণ করা। রসময়ের পিতা ছিল একজন প্রচন্ড নেশাখোর, স্বার্থান্বেষী ও নীচ প্রকৃতির লোক। রসময় তার জন্মদাতার সব গুণগুলি পেয়েছিলেন এবং দারিদ্র্যের মধ্য দিয়ে শিশুকালটা অতিবাহিত করে। পরবর্তীকালে অগাধ প্রাচুর্যের মধ্যে এসে যতটুকু তার মধ্যে সৎ প্রবৃত্তি অবশিষ্ট ছিল, তাও নিঃশেষে লুপ্ত হয়ে গেল। শ্রীকণ্ঠ গোপনে একটা উইল করেছিলেন। তার স্টেটের সমুদায় সম্পত্তি সমান ভাগে নিম্নলিখিতদের মধ্যে ভাগ হবে। হারাধনের পুত্র হৃদয়নাথ মল্লিক, নিশানাথ মল্লিক, সহদরা কাত্যায়নী দেবীর পুত্র সুরেন চৌধুরী ও দত্তক পুত্র রসময় মল্লিক। তার অবর্তমানে রসময় ও শ্রীনিবাস মজুমদারি স্টেট সংক্রান্ত সকল কিছু দেখাশোনা করবেন। স্টেটের কোনো অংশীদারি কারো অংশ বিক্রয় করতে পারবেন না। কিন্তু শেষ পর্যন্ত তার উইলের ব্যাপারটা যে গোপন থাকেনি তিনি জানতে পারেননি, এবং তারই আকস্মিক পরিণতি হচ্ছে তার মৃত্যু। মৃত্যু ঠিক বলবো না, তাকে নিহত হতে হলো। উইল করবার দিন 5 বাদে শ্রীকণ্ঠ নৃসিংহ গ্রাম মহালটি পরিদর্শন করতে যান। সঙ্গে যায় তার দত্তক পুত্র রসময় মল্লিক। নৃসিংহ গ্রামে পৌঁছবার পর পিতা পুত্রের মধ্যে সামান্য কারণে প্রচন্ড একটা কলহ বাঁধে। সেই কলহের সময়ই শ্রীকণ্ঠ রাগতভাবে তার উইলের কথা পুত্রকে জানিয়ে দেন। জীবনে এই 3য় ভুলটি তিনি করলেন। পরদিন প্রত্যুষে দেখা গেল শ্রীকণ্ঠ মল্লিক তার শয়নঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় নিহত হয়ে পড়ে আছেন। এদিকে শ্রীনিবাস প্রভুর নিষ্ঠুর হত্যা সংবাদ যখন পেলেন, তখন একেবারে স্তম্ভিত হয়ে গেলেন। জোর তদন্ত হয়েও শ্রীকণ্ঠের মৃত্যু রহস্যের কোনো মীমাংসা হলো না। এদিকে সিন্দুক খুলে দেখা গেল শ্রীকণ্ঠের কোনো উইলই নেই। ফলে রসময় মল্লিকই হলেন রায়পুরের সর্বময় কর্তা। নতুন নাটক শুরু হলো। রসময় মল্লিকের 2 বিবাহ। প্রথম পক্ষ আগেই গতাসু হয়েছিলেন। তার ছেলে সুবিনয় এবং দ্বিতীয় পক্ষে মালতী দেবীর সন্তান সুহাস। সুবিনয় ও সুহাসের মধ্যে বয়সের পার্থক্য প্রায় 8 বৎসর। এদিকে শ্রীকণ্ঠের মৃত্যুর পর যখন তার সিন্ধুকে কোনো উইল পাওয়া গেল না, শ্রীনিবাস বা হারাধন কেউই কোনো উচ্চবাচ্য করলেন না, কারণ উইলটি আইন সিদ্ধ করা তখনও হয়নি। ঠিক ছিল শ্রীকণ্ঠ নৃসিংহ গ্রাম হতে প্রত্যাবর্তন করলে উইলটির পাকাপাকি ব্যবস্থা করা হবে আদালতে গিয়ে রেজিস্ট্রি করে। উইলের ব্যাপারটা গোপনই রয়ে গেল। নায়েবজি শ্রীনিবাস মজুমদারের এক জ্যেষ্ঠ খুল্লতাতো ভাই ছিল। তারই সঙ্গে রত্নেশ্বর তার একমাত্র কন্যা কাত্যায়নীর বিবাহ দিয়েছিলেন। রত্নেশ্বরের প্রবল ইচ্ছা ছিল শ্রীনিবাসের সঙ্গেই কাত্যায়নীর বিবাহ দেন, কিন্তু শ্রীনিবাস স্টেটের নায়েব ছিলেন বলে এবং একই সংসারে শ্রীনিবাস ও কাত্যায়নী ভাই বোনের মতো প্রতিপালিত হওয়ায় রত্নেশ্বরের স্ত্রী ওই বিবাহ ঘটাতে দেননি। অগত্যা শ্রীনিবাসের জ্যেষ্ঠ খুল্লতাতো ভ্রাতার সঙ্গেই কাত্যায়নীর বিবাহ হয়। শ্রীনিবাসের মৃত্যুসজ্জায় কাত্যায়নী দেবী উপস্থিত ছিলেন। মৃত্যুকালে শ্রীনিবাসই কাত্যায়নীর নিকট
শ্রীকণ্ঠের উইলের কথা উল্লেখ করেছিলেন। যাই হোক, শ্রীনিবাসের মৃত্যুর পর রসময় কি ভেবে জানি না সুধীনের পিতা তরুণ উকিল সুরেন্দ্র চৌধুরীকে স্টেটের নায়েবিতে বহাল করলেন। সুবিনয় কিন্তু পিতার এই কাজে এতটুকু খুশি হলেন না। ফলে মাস 6 যেতে না যেতেই লোকে জানল সুরেন চৌধুরী নৃসিংহ গ্রাম মহল পরিদর্শন করতে গিয়ে যে কক্ষে শ্রীকণ্ঠ মল্লিক নৃশংসভাবে নিহত হয়েছিলেন, সেই কক্ষেই নৃশংসভাবে কোনো এক অদৃশ্য আততায়ীর হস্তে নিহত হয়েছেন। স্বামীর মৃত্যুর পর সুরেনের স্ত্রী সুহাসিনী 3 বছরের শিশুপুত্র সুধীনকে বুকে নিয়ে রায়পুর ত্যাগ করে তার ভাইয়ের গৃহে চলে এলেন। সুরেনের মৃত্যুর কয়েক মাস আগে তার মা কাত্যায়নীর কাশিপ্রাপ্তি হয়েছিল। হতভাগ্য সুহাসের মৃত্যুর পূর্ব পর্যন্ত এই হলো মোটামুটি ইতিহাস। আগাগোড়া ব্যাপারটাই অত্যন্ত জটিল। এবারে আমি বর্তমান অধ্যায়ে আসব, সুহাসের মৃত্যুর ব্যাপারে। প্রসঙ্গক্রমে বলে রাখি, শোনা যায় রসময়েরও নাকি আকস্মিক মৃত্যু ঘটে। একদিন আহারাদির পর হঠাৎ তিনি অসুস্থ বোধ করেন। ডাক্তার বদ্যি এলো, কিন্তু কোনো ফল হলো না। ঘণ্টা 2 মধ্যেই তিনি মারা গেলেন। এবারে সুবিনয় মল্লিক হলেন রায়পুরের রাজা বাহাদুর, কিন্তু রসময় উইল করে গিয়েছিলেন সমগ্র সম্পত্তি সমান 2 ভাগে সুবিনয় ও সুহাসে বর্তাবে। পিতা রসময়ের মৃত্যুর পরই সুবিনয় স্টেটের কিছু অদল বদল করলেন। নতুন খাজাঞ্চি এলো তারিণী চক্রবর্তী, ও তার কিছুকাল পরে স্টেটের ম্যানেজার হয়ে এলেন অধুনা মৃত সতীনাথ লাহিড়ী। এইভাবে তৃতীয় অঙ্ক শুরু হলো। সুবিনয় চেষ্টা করছিলেন কিভাবে সুহাসকে চিরদিনের মতো তার পথ থেকে সরিয়ে সমস্ত সম্পত্তি একা ভোগ করবেন। ষড়যন্ত্র শুরু হলো। সুবিনয়ের পরামর্শ ছাড়াও সহায় হলেন ডক্টর কালীপদ মুখার্জি, খাজাঞ্চি তারিণী চক্রবর্তী, ম্যানেজার সতীনাথ লাহিড়ী ও নৃসিংহ গ্রামের নায়েব শিবনারায়ণ চৌধুরী। এবারে রানীমা মালতী দেবী আমাকে যে পত্রটি দিয়েছিলেন, যা মামলার অন্যতম এভিডেন্স হিসাবে আপনাকে পাঠালাম, সেটা পড়ুন। তারপর আবার আমার চিঠি পড়বেন। রানীমার স্বীকৃতি, রায়পুর। ইন্সপেক্টর বাবু, আপনি হয়তো অবাক হবেন কে আপনাকে এই চিঠি লিখছে, তাই প্রথমেই পরিচয়টা দিয়ে নিই। আমি রায়পুরের ছোট কুমার হতভাগ্য সুহাসের জননী মালতী। আপনি সে রাত্রে চলে যাওয়ার পর আমি অনেক ভেবেছি। শেষটায় সব আপনাকে জানানোই মনস্থ করে এই পত্র আপনাকে লিখতে বসেছি। সুহাস আজ মৃত। কোনোদিনই আর সে অভাগিনীকে মা বলে ডাকবে না। সুহাসের অকাল মৃত্যুতে সংসার আমার কাছে একেবারে শূন্য হয়ে গেছে। আর বেঁচে থেকেই বা লাভ কি? আপনি ঠিকই বলেছিলেন, একজন নির্দোষ যদি আমারই জন্য শাস্তি পায়, ভগবানের বিচারে আমি রেহাই পাবো না। আপনি কে এবং আপনার সত্য পরিচয় যে কি তা আমি জানি না। তবে আপনার সঙ্গে সে রাত্রে কথাবার্তা বলে এইটুকুই বুঝেছি, আপনি যেই হন, আপনার কাছে কিছু চাপা থাকবে না। সবই একদিন আপনি বুঝতে পারবেন। যাক গে ওসব কথা, যা বলতে আজ কলম ধরেছি তাই বলি। সুবিনয় ও সুহাস আমার কাছে পৃথক নয়। তাছাড়া আমার স্বামীও জানতেন, সুবিনয় আমার পেটে না হলেও সুহাসের চাইতে তাকে আমি কম ভালোবাসি না, বরং সুহাসের চাইতে তাকে আমি বেশি স্নেহ করতাম চিরদিন, এবং হয়তো হয়তো এখনো করি। বুঝতে পারেন কি, এই এতখানি স্নেহের প্রতিদানে সুবিনয় যখন সুহাসের প্রাণ নেওয়ার ষড়যন্ত্র করছিল, কত বড় আঘাত আমি পেয়েছিলাম। আমি প্রথম সে কথা টের পাই সুহাসের মৃত্যুর মাস 6 পূর্বে। ঘটনাটা তাহলে খুলেই বলি। সুহাসের মৃত্যুর কয়েক মাস আগে তার চোখের গোলমাল হওয়াতে চক্ষু চিকিৎসকের নির্দেশ মতো তাকে চশমা নিতে হয়। চশমাটা যেদিন সতীনাথ কলকাতা থেকে তৈরি করে নিয়ে এলো, আমার সঙ্গে বসে বসে সুহাস গল্প করছিল। ওর দাদা এনে চশমাটা ওর হাতে দিল। চশমাটা ছিল রিমলেস। চোখে দেওয়ার পর দেখা গেল চশমাটা একটু ঢিলে হচ্ছে। সুবিনয় পাশেই দাঁড়িয়ে তখন। চশমাটা ঠিক বসছে না দেখে ও বলে, কিছু না, ঠিক করে দিচ্ছি। বলতে বলতে এগিয়ে এসে সুহাসের নাকের উপর বসানো চশমাটা বেশ জোরে টিপে দিল। সুহাসের নাকের দুপাশ টিপুনির চোটে কেটে গিয়েছিল। সে উফ করে ওঠে। সেই দিনই দ্বীপ্রহরের দিকে সুহাস অসুস্থ হয়ে পড়ে। ক্রমে জানা যায় সুহাসের টিটেনাস হয়েছে। রায়পুরে ভালো অ্যান্টি টিটেনাস সিরাম পাওয়া যাবে না বলে সতীনাথ কলকাতায় যায় এবং প্রত্যহ সেখান হতে সিরাম অ্যাম্পুল পাঠাতে থাকে। শুনলে আশ্চর্য হবেন, সেই অ্যাম্পুলগুলোর কোনোটারই মধ্যে সিরাম থাকতো না, থাকতো স্রেফ জল। ফলে অসুখের কোনো উন্নতি হয় না। তখন আমি সুধীনকে সব কথা জানাই গোপনে, এবং সুধীনই এখানে এসে সুহাসকে এক প্রকার জোর করে কলকাতায় নিয়ে গিয়ে তার চিকিৎসার সুব্যবস্থা করে তাকে সুস্থ করে তোলে। সুহাসের সেবার টিটেনাস হওয়ায় সুধীন নিজে ও অন্যান্য ডাক্তাররা বেশ একটু
আশ্চর্যই হয়েছিল। শরীরের কোথাও কোনো ক্ষতচিহ্ন নেই, কেমন করে টিটেনাস রোগ হলো? হায়, তখন কি জানি যে চশমার যে দুটো প্লেটের মতো অংশ নাকের উপর চেপে বসে, তাতে টিটেনাস ব্যাসিলি লাগিয়ে দেওয়া হয়েছিল। পরে জানতে পারি সুহাসের শরীরে প্লেগের বীজ ইনজেক্ট করার জন্যই সুহাস অসুস্থ হয়ে পড়ে। ভাবছেন নিশ্চয়ই সে কথাটা কি করে জানলাম না? সুহাসের মৃত্যুর আগে এবারে অসুখের সময় হঠাৎ একদিন সুবিনয় ও কালীপদ মুখার্জির মধ্যে যখন আলোচনা চলছিল গোপনে, তখন তাদের ঘরের মধ্যে প্রবেশ করতে গিয়ে কয়েকটা কথা আমার কানে আসে। সুবিনয় ডক্টর মুখার্জিকে বলছিল, মারিয়া না মরে ওড়ি। সেবারে চশমার প্লেটে টিটেনাস বীজ মাখিয়ে দিলেন, কত চেষ্টা হলো, সব ভেস্তে গেল। তার জবাবে ডক্টর মুখার্জি বলেন, এবারে আর বাসাধনকে বাঁচতে হবে না, এবারে একেবারে মোক্ষম মৃত্যুবান ছেড়েছি। আমার টাকাটা কথা ভুলবেন না কিন্তু রাজা বাহাদুর। তাদের কথা শুনে শরীর যেন আমার পাথরের মতো জমে গেল। কানের মধ্যে তখন আমার ভোঁ ভোঁ করছে। ভাবতে পারেন আমার তখন কি অবস্থা? যার হাতে নিশ্চিত বিশ্বাসে তুলে দিয়েছি আমার একমাত্র পুত্রের জীবন মরণের সমস্ত ভার, সেই কিনা চিকিৎসকের ছদ্মবেশে বিষ প্রয়োগ করছে। সেই দিনই আমি এক প্রকার জোর করেই কলকাতা যাবার ব্যবস্থা করলাম এবং সুধীনকে গোপনে আমাদের কলকাতার বাসায় সেই দিনই দেখা করবার জন্য তাড় করে দিলাম। আমরা কলকাতায় যেদিন পৌঁছই সেই দিনই বিকেলের দিকে সুধীন আমাদের বাসায় আসে। তাকে ডেকে গোপনে সব কথা খুলে বলি। পরদিন আমি আর সুধীন অন্য ডাক্তার আনার কথা বলি। প্রথমে সুবিনয় একেবারেই রাজি হয় না। তখন আমি ও সুধীন এক প্রকার জেদি করে ডক্টর সেনগুপ্তকে ডেকে আনাই। তারপরের ঘটনা তো সবই আপনারা জানেন। ব্লাড কালচারের রিপোর্ট পৌঁছবার আগেই আমার সর্বনাশ হয়ে গেল। আরও একটা কথা এখানে বলা প্রয়োজন মনে করি। প্রথমবার সুহাসকে টিটেনাস রোগ থেকে ভালো করবার পর সুহাসের অনুরোধেই আমি সুধীনকে 10,000 টাকা ধার হিসাবে দিয়েছিলাম তার ওষুধ সাপ্লাইয়ের ব্যবসার জন্য। কিন্তু সুধীন সে টাকা নিল বটে, তবে কারবারে আমাকে অংশীদার করে নেয়। আজ বলতে লজ্জা নেই, আমার স্বামীর মৃত্যুর পর স্টেটের একটি পয়সার ওপরেও আমার কোনো অধিকার ছিল না। সুহাস যখন আমার কাছে এসে সুধীনকে টাকা দেওয়ার জন্য অনুরোধ জানায়, আমি চারিদিকে অন্ধকার দেখি। আমি জানতাম কেঁদে ভাসিয়ে দিলেও সুবিনয় 10,000 তো দূরে থাক, একটি কপর দকও দেবে না আমাকে। আমি তখন এক প্রকার নিরুপায় হয়েই শেষটায় সুবিনয়ের ঘরে ঢুকে তার আয়রন সেফ খুলে ওই 10,000 টাকা চুরি করে সুহাসকে দিই সুধীনকে দেওয়ার জন্য। কিন্তু এমনই দুর্ভাগ্য সুবিনয় কথাটা জেনে ফেলে। শেষটায় আমার সুহাস ও সুবিনয়ের মধ্যে একটা লিখিত চুক্তি হয়, ওই 10,000 টাকা সুহাসের ভাগ থেকে কাটা যাবে এবং তাহলেই সুবিনয় এ নিয়ে আর উচ্চবাচ্য করবে না। যদি মামলার সময় সুদিনের ব্যাংকের মজুদ টাকার কথা ওঠে, তখন পাছে সমস্ত কথাই আদালতে প্রকাশ পায়, আমার চুরির কথা লোকে জানতে পারে। সেই ভয়ে আমি একদিন গোপনে কারাগারে সুদিনের সঙ্গে দেখা করে অনুরোধ জানাই এ কথা কাউকে না বলতে। সুধীন আমাকে বাঁচাতে গিয়ে এই সব দোষ মাথা পেতে নেয়, একটি কথাও ও সম্পর্কে আদালতে প্রকাশ করেনি। সেদিন সে আমায় বলেছিল, মামিমা আপনি নিশ্চিন্তে থাকুন, সুহাসের মা আপনি, ফাঁসি যেতে হয় যাব, তবু কাউকে এ কথা বলবো না, আপনাকে আদালতে টেনে আনবো না। এ কথা আগে বলে আপনি ভালোই করলেন, নচেত এসব কথা তো আমার জানা ছিল না। সে তার কথা রেখেছে। হাতে আমার কোনো প্রমাণ নেই বটে, তবে আমি জানি সুহাসের হত্যা ষড়যন্ত্রের মধ্যে সুবিনয় এবং কালীপদ মুখার্জি, ডক্টর অমিয় সোম, তারিণী চক্রবর্তী সবাই লিপ্ত আছে। আপনি হয়তো ভাবছেন এসব কথা এতদিন জানা সত্ত্বেও কোর্টে যখন মামলা চলছিল সেই সময় সব কথা প্রকাশ করে দিইনি কেন? তার কারণ আমি দেখেছিলাম সুহাস তো আর ফিরে আসবেই না, এবং সুবিনয় যদি যায় আমার স্বামীর শেষের অনুরোধটাও রক্ষা হয় না। তাছাড়া মৃত্যু দিয়ে মৃত্যুর শোধ তোলা যায় না। একজন তো গেছেই, আর একজনকেই বা কেন মৃত্যুর মুখে ঠেলে দিই? সেও তো আমার স্বামীরই সন্তান। আমার বুকের দুধ সে না পান করলেও অকাতরে তাকে আমি আমার মায়ের স্নেহ দিতে কার্পণ্য করিনি কোনোদিন। আমার চোখে সুহাস ও তার মধ্যে কোনো পার্থক্যই তো ছিল না। সে আমাকে মা বলে না স্বীকার করলেও তাকে আমি সন্তান বলেই জানি। সে যে সুহাসের সঙ্গে একই বুকের তলায় বড় হয়ে উঠেছে। সুধীনের প্রতি যে অন্যায় হচ্ছিল প্রতি মুহূর্তেই তা আমি বুঝতে পেরেছি। কিন্তু আমি যদি সব স্বীকার করতাম তাহলে সুবিনয়ের ফাঁসি হতো সুনিশ্চিত। তাতে করে আমার মৃত স্বামীর মুখে ও তাদের এত বড় বংশে চুনকালি পড়ত। এই বংশের দিকে চেয়ে লোকে ঘৃণায় মুখ ফিরিয়ে নিত। শেষ পর্যন্ত আমার মৃত স্বামীর কথা ভেবেই আমি চুপ করে রইলাম, মুখ খুললাম না। সুদিনের যাবজ্জীবন দীপান্তরের কথা শুনে অবধি
নিরন্তর আমি অনুশোচনায় ও বিবেকের দংশনে দগ্ধ হচ্ছিলাম। তারপর ঠাকুরপো, নিশানাথ, তাকেও যখন সুবিনয় হত্যা করলে এবং তারই তদন্তে এসে আপনি আর একজন অভাগিনী জননীর মর্মদাহের কথা আমায় শোনালেন, আর স্থির থাকতে পারলাম না। সুহাসের মৃত্যুর পর অনেকদিন আগেকার একটা ঘটনা আমার মনে পড়েছিল। সুহাসের তখন বছর 6 বয়স, সুবিনয়ের বয়স বছর 14 হবে। ধনুর্বান খেলার ছলে খেলার তীরের সঙ্গে কুচ ফলের বিষ মাখিয়ে সুবিনয় সুহাসকে মারবার চেষ্টা করেছিল, কিন্তু সে তীর লক্ষ্যভ্রষ্ট হয়ে একটা গরুর গায়ে বেঁধে এবং সেই বিষে গরুটা মরে। গরুটার মৃত্যুর পর সেই তীর পরীক্ষা করে পশুর ডাক্তার সেই কথা বলেছিল, কিন্তু তীরের ফলায় কোথা হতে যে কুচ ফলের বিষ এসেছিল সে কথা সেদিন আমরা কেউ তলিয়ে ভেবে দেখিনি। তাহলে ভেবে দেখুন, সেই ছোটবেলা হতেই সুবিনয়ের সুহাসের প্রতি একটা জাত ক্রোধ ছিল, অথচ শুনে আশ্চর্য হবেন সুহাস দাদা বলতে যেন অজ্ঞান ছিল। দাদাকে সে দেবতার মতোই ভক্তি শ্রদ্ধা করত। আমার চাইতেও বোধ করি সে তার দাদাকে বেশি ভালোবাসত। আপনি আমাকে সে রাত্রে একটা কথা জিজ্ঞাসা করেছিলেন, মনে আছে নিশ্চয়ই আপনার? চিৎকার শুনে আমি ঠাকুরপোর ঘরে ছুটে গিয়ে তাকে জীবিত দেখেছিলাম কিনা। হ্যাঁ, সেদিন আমি স্বীকার করিনি, আজ করছি অকুণ্ঠে। ঠাকুরপো তখনও বেঁচে ছিলেন এবং মরবার সময় তিনি শেষ কথা বলে যান, সুবিনয়, বিনু, সেই আমায় শেষটায় মারলে। এমন সময় সুবিনয় সেই ঘরে এসে প্রবেশ করে হন্তদন্ত হয়ে। আমি ঠিক রান্নাঘর থেকে ঠাকুরপো চিৎকার শুনিনি, তার ঘরে ঢুকছিলাম, এমন সময় শুনি আমার মনে হয় সতীনাথকে সুবিনয় মেরেছে, কিন্তু কেমন করে তা জানি না, আমার ধারণা মাত্র, হয়তো নাও হতে পারে। সতীনাথের মৃত্যুতে আমি এতটুকু দুঃখিত নই, বরং খুশি হয়েছি। এই বংশের ওই শুনি, সুবিনয়ের ওই ছিল ডান হাত। তবে ইদানিং দেখতাম দুজনের মধ্যে তত সম্প্রীতি ছিল না, প্রায়ই কথা কাটাকাটি হতো। আমার যতটুকু জানাবার ছিল সবটাই আপনাকে জানালাম। এতদিন পরে আমার স্বীকারোক্তি দিয়ে ভালো করলাম কি মন্দ করলাম জানি না। সুধীরকে ছাড়িয়ে আনতে যদি পারেন তবেই হয়তো এ পাপের কিছুটা প্রায়শ্চিত্ত হবে। অহর্নিশি এই বিষ যন্ত্রণা হতে মুক্তি পাব। আমার নমস্কার জানবেন। ইতি মালতী দেবী। কিরিটির চিঠি। মালতী দেবীর পত্রখানা পড়ে শেষ করে জাস্টিস মৈত্র আবার কিরিটির পত্রটি পড়তে লাগলেন। মালতী দেবীর চিঠিখানা আগাগোড়া পড়লে এ হত্যা মামলার অনেক কিছুই দিনের আলোর মতো আপনার কাছে সুস্পষ্ট হয়ে উঠবে। বেচারি মালতী দেবী, এখন বোধহয় বুঝতে পারছেন ডক্টর সুধীনের ব্যাংক ব্যালেন্সের মোটা অঙ্কটা কোথা হতে সংগৃহীত হয়েছিল এবং কেনই বা সে ইচ্ছাকৃত অস্বীকৃতি দিয়ে নিজেকে বিপদগ্রস্ত করেছিল। ধনুর্বান খেলার ছলে সুবিনয় যখন সুহাসকে মারবার চেষ্টা করেন তীরের সঙ্গে বিষ মিশ্রিত করে, নিশানাথ সে সময় সেখানে উপস্থিত ছিলেন। তাই তিনি পাগলামির ঝোঁকে বলতেন, "That child of the past, again he started his old game." সতীনাথের হত্যার দিন আরো তিনি বলেছিলেন একটা কথা, পাগলের পুনরাবৃত্তি বলেই ধরে নেওয়া হয়েছিল। একটি 10-11 বছরের কিশোর বালক, but the seed of the villainy was already in his heart. ধনুর্বান খেলার ছলে খেলার তীরের সঙ্গে কুচ ফলের বিষ মাখিয়ে তারই একজন খেলার সাথীকে মারতে গিয়েছিল, কিন্তু সব উল্টে গেল। বিষ মাখানো তীরটা লক্ষ্যভ্রষ্ট হয়ে একটা গরুকে মেরে ফেললে। মালতী দেবীর চিঠি হতেই প্রমাণিত হয় সেই কিশোর বালকটি কে, আর কেউ নয়, ওই সুবিনয় মল্লিক। পাছে কথাটা প্রকাশ হয়ে পড়ে, তাই সুবিনয়ের বিচারে নিশানাথের পৃথিবী হতে অপসারণের প্রয়োজন হয়ে পড়েছিল। তীরে এসে তড়ি ডোবানো যায় না, নিশানাথকে তাই মৃত্যুবান বুক পেতে নিতে হলো। নির্মম ভাগ্যচক্র। মালতী দেবীর চিঠিতেও বুঝতে পেরেছেন, এবং আমিও বলেছি, সতীনাথ লাহিড়ীকেও মৃত্যুবান বুক পেতে নিতে হয়েছে, এই জন্য যে সতীনাথ ছিল সুবিনয়ের সকল দুষ্কর্মের সাথী। তার হাতে অনেক প্রমাণই ছিল এদের মিলিত পাপানুষ্ঠানের। সতীনাথের বেঁচে থাকাটা তাই আর সম্ভবপর হলো না। কিরিটির ডায়েরি। সুব্রতর ইচ্ছা এখানে আমার ডায়েরির কয়েকটা পৃষ্ঠা পড়ে দেখুন, তাই সে আমার ডায়েরি থেকে খুব যত্ন সহকারে নকল করে দিয়েছে। 13ই ফেব্রুয়ারি। কলকাতা শহরে শীতটা কি এবারে কিছুতেই যাবে না নাকি? ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি। এ সময়টা কলকাতায় তেমন শীত থাকে না, কেবল একটা কোমল ঠান্ডার আমেজ থাকে মাত্র। শেষ রাতের দিকে গায়ে চাদরটা টেনে দিতে বেশ আরাম লাগে। গতকাল সুরেন চৌধুরীকে সঙ্গে করে নিয়ে কলকাতায় ফিরে এসেছি। দীর্ঘকাল ধরে অন্ধকার পাতাল ঘরের মধ্যে একাকী বন্দি থেকে থেকে ভদ্রলোকের মাথায় একটু গোলমাল হয়েছে যে সে বিষয়ে সন্দেহই নেই। মাথা খারাপের আর দোষ কি? ওইভাবে 26 বছর
আমাকেও যদি কেউ আটকে রাখতো তবে আমিও নির্ঘাত পাগল হয়েই যেতাম। সুব্রতকে সুহাসিনী দেবীর কাছে পাঠিয়েছি, বলেছি কোনো কথাই যেন সে আগে সুহাসিনী দেবীকে না বলে। কে জানে এত বড় আনন্দ তিনি সহ্য যদি না করতে পারেন। 14ই ফেব্রুয়ারি। কথাগুলো আমি হুবহু তুলে দিচ্ছি। রাত্রি 9টা। সুহাসিনী দেবী ধীর শান্ত পদে ঘরে এসে প্রবেশ করলেন। আমাকে আপনি ডেকেছেন মিস্টার রায়? বসুন মা, আপনার সঙ্গে আমার প্রয়োজনীয় কয়েকটা কথা আছে। সেদিন রাত্রে আচমকা যখন আপনি আমার এখানে এসে আপনার একমাত্র ছেলেকে উদ্ধারের জন্য অনুরোধ করলেন, তখন আপনার মুখে সমস্ত কাহিনী শুনে কেমন যেন আমার একটু ধারণা হয়েছিল বোধহয় সত্যি আপনার পুত্র নির্দোষ। তবে কি? ভয় নেই মা, সত্যি আপনার ছেলে সম্পূর্ণ নির্দোষ। আপনার হয়তো মনে থাকতে পারে সে রাত্রে বিদায়ের পূর্ব মুহূর্তে আপনাকে আমি কোনো আশ্বাস দিইনি। কেবলমাত্র এইটুকুই বলেছিলাম, সত্যি যদি আপনার ছেলে নির্দোষ হয় তবে যেমন করেই হোক তাকে আমি মুক্ত করে আনব, এবং তা যদি না পারি তাহলে জানবেন সে কাজ স্বয়ং কিরিটিরও সাধ্যাতীত ছিল। যা হোক, প্রমাণ পেয়েছি আপনার ছেলে সত্যি নির্দোষ। কেবল তার স্বকীয় মিথ্যার জন্যই এ দুর্ভোগ তাকে ভুগতে হলো। ভদ্রমহিলা উঠে দাঁড়িয়ে আমার হাত চেপে ধরলেন। সত্যি সত্যি বলছো বাবা, সে নির্দোষ? তাকে তুমি বাঁচাতে পারবে তাহলে? সে যে নির্দোষ সেটা আমি প্রমাণ করব, তবে আসলে তাকে মুক্তি দিতে পারেন তারাই যারা তার একদিন বিচার করেছিলেন, যাদের হাতে আইনের ক্ষমতা দেওয়া আছে, একমাত্র তারাই। তবে সেই ব্যবস্থাও আমি করেছি। ভদ্রমহিলার দুটি চক্ষু দিয়ে দরদর ধারায় অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। বাবা, কি বলে যে তোমায় আশীর্বাদ করব জানি না। ভগবান তোমার মঙ্গল করবেন। কিন্তু মা, যে জন্য আজ রাত্রে এখানে আপনাকে কষ্ট করে আসতে বলেছি সে কথা এখনো বলা হয়নি। সত্যি এতকাল পরে ভগবান আপনার দিকে মুখ তুলে চেয়েছেন, কিন্তু অভাবনীয়কে সহ্য করবার মতো, অচিন্তনীয় আনন্দকে সহ্য করবার মতো সাহস ও ক্ষমতা এখন আপনার চাই। এমন একটি মুহূর্ত আজ এতদিন পরে আপনার জীবনে এসেছে যেটা আপনার কল্পনারও অতীত ছিল। তুমি যে কি বলছো বাবা, আমি ঠিক বুঝতে পারছি না। মা, তবে শুনুন, এতক্ষণ আপনাকে বৃথা স্তোকবাক্য দিয়ে এসেছি। আমার অক্ষমতার জন্য সত্যি আমি নিজে অত্যন্ত লজ্জিত। আমাকে ক্ষমা করতে পারবেন কি না জানি না। আপনার ছেলেকে বাঁচাতে পারলাম না। সে গতকাল আত্মহত্যার চেষ্টা করেছিল লজ্জায় ঘৃণায় জেলের মধ্যেই। হ্যাঁ, সে কি? বসুন মা, ব্যস্ত হবেন না, এখনো সে বেঁচে আছে। তবে তবে জন্ম মৃত্যুর কথা তো কেউ বলতে পারে না, কিন্তু তার এই অবস্থার জন্য দায়ী কতটা আপনি। তার এই অবস্থার জন্য দায়ী আমি? হ্যাঁ। কেন আপনি এতদিন ধরে তার সঙ্গে একটিবারও দেখা করেননি? কেন চুপ করে রইলেন কেন বলুন? আপনি তাকে তার কৃতকর্মের জন্য ক্ষমা করতে পারেননি? এই জন্যই না? আপনার অজ্ঞাতে সে সুহাসদের ওখানে গিয়েছিল এবং সুহাসের সঙ্গে ঘনিষ্ঠতা করেছিল, এই জন্যই না? আপনি না মা, সন্তানের এই সামান্য অপরাধটুকুও ক্ষমার চোখে দেখতে পারেননি? না না, সেজন্য নয়। কোন মুখ নিয়ে আবার আমি তার সঙ্গে গিয়ে দেখা করব? চিরজীবনের জন্য কারাগারের অন্তরালে দিন কাটাতে চলেছে। মা হয়ে কেমন করে তার সে ব্যথা কাতর মুখখানি দেখব? শুধু সেই জন্য তার সঙ্গে আমি দেখা করিনি। মা হয়ে সন্তানকে চিরবিদায় দিতে পারিনি, কিন্তু সেও আমায় বুঝলো না। ঠিক আছে, আমি যাব, তার সঙ্গে আমি দেখা করতে যাব। সুব্রত, নিয়ে এসো ওকে। সুব্রতর সঙ্গে সঙ্গে সুরেন চৌধুরী এসে প্রবেশ করলেন। সুরেন চৌধুরীর দিকে তাকিয়ে সুহাসিনী কিং কর্তব্য বিভোর, যেন তিনি ভূত দেখবার মতোই চমকে ওঠেন। কে কে তুমি? কে? সুহাসিনী, আমায় চিনতে পারছো না? আমি সুরেন। তুমি তুমি বংশপত্রের মতোই সুহাসিনী কাঁপছেন। আমি মরিনি সুহাস, বেঁচে আছি। বসুন মা, সোফাটার উপরে বসুন। এ কি আমি স্বপ্ন দেখছি? সুহাসিনী ধপ করে সামনের সোফার উপর বসে চোখ বুঝলেন। আরো আধ ঘন্টা পরে। মা, এত বড় আনন্দটাকে আপনি হঠাৎ সহ্য করতে যদি নাই পারেন, তাই আপনার ছেলে সম্পর্কে একটা মিথ্যা কথা বলে আপনাকে আঘাত দিয়েছিলাম। আপনার পুত্র সম্পূর্ণ সুস্থ।
সন্তানের অপরাধ নেবেন না মা। নাটক যদি এখানেই শেষ হতো। বাইরে কার মৃদু পায়ের শব্দ শোনা গেল। কে? রানী মালতী দেবী নিঃশব্দে এসে ঘরে প্রবেশ করলেন। রানীমা আসুন। আমি আহ্বান জানালাম। বসুন। রানীমা নির্দেশ মতো সোফার উপর উপবেশন করলেন। লক্ষ্য করেছিলাম রানীমা ঘরে প্রবেশ করবার সঙ্গে সঙ্গেই সুহাসিনী দেবী মুখটা ফিরিয়ে নিলেন। সুহাসিনী দেবীর মনের মধ্যেও তখনও আলোড়ন চলছে। মা, এদিকে ফিরে তাকান। মুখ ফিরিয়ে থাকলে চলবে না। একে আপনি চেনেন কিনা জানি না, হয়তো চেনেন। ইনিই মৃত সুহাসের জননী, রায়পুরের রানীমা মালতী দেবী। ভাগ্য বিড়ম্বনায় আজ এরই একমাত্র পুত্র হন্তারূপে আপনার একমাত্র পুত্র যাবজ্জীবন দ্বীপান্তরে দণ্ডিত। অথচ যাদের কেন্দ্র করে এত বড় নির্মম ঘটনাটা গড়ে উঠল, তাদের সৌহার্দ্য ও প্রীতি অতুলনীয়। তাদের মধ্যে একজন আজ মৃত। সেই জন্যই আমার আজ অনুরোধ, আপনারা পরস্পরের দোষ ত্রুটি ভুলে গিয়ে আপনাদের পুত্রের পরস্পরের ভালোবাসা স্মৃতিকে চিরদিন বাঁচিয়ে রাখুন। ইনি কে কীর্তিবাবু? মালতী দেবী সুরেন্দ্র চৌধুরীকে নির্দেশ করে প্রশ্ন করলেন। এর পরিচয় আপনাকে দেওয়া হয়নি রানীমা। ইনি ডক্টর সুধীন চৌধুরীর পিতা সুরেন্দ্র চৌধুরী। সে কি? তবে যে শুনেছিলাম। হ্যাঁ, লোকে এতকাল তাই জানতো বটে। ইনি আজও জীবিতই আছেন। একে নৃসিংহ গ্রামের পাতাল ঘরে গুম করে রাখা হয়েছিল। মালতী দেবীর দু চোখের কোণ বেয়ে ঝরঝর করে অশ্রু নেমে এলো। আর আমার কোনো দুঃখ রইল না কীর্তিবাবু। গরিব বাপের অনেকগুলো সন্তানের মধ্যে আমি একজন। রূপ ছিল বলেই রাজবাড়িতে আমি স্থান পেয়েছিলাম। ভেবেছিলাম দুঃখের বুঝি আমার অবসান হলো। কিন্তু বিধাতা যার কপালে সুখ লেখেননি, তাকে সুখী কেউ করতে পারে না। আমাদের দেশে একটা প্রবাদ আছে কীর্তিবাবু, বেটে দিলেও চটে যায়। আমার কপালেও ঠিক হলো তাই। সুখের চন্দন প্রলেপ আমার কপাল থেকে শুকিয়ে ঝরে পড়ে গেল। কিন্তু সে কথা থাক। আমার সুহাস যে নিজের জীবন দিয়ে তার পিতা প্রপিতামহের ভুলের প্রায়শ্চিত্ত করে গেল এবং সমস্ত অন্যায়ের মীমাংসা এমনি করে দিয়ে গেল, আজকের আমার এত বড় দুঃখেও সেইটাই সবচেয়ে বড় সান্ত্বনা হয়ে রইল। বলতে বলতে সুহাস জননী এগিয়ে গিয়ে সুহাসিনীর হাত দুটি চেপে ধরলেন। সত্যি এতদিনে আমার মুক্তি মিলল দিদি। তোমার স্বামীকে তুমি ফিরে পেয়েছো। তোমার ছেলেও তোমার বুকে ফিরে আসুক। আমার উপরে এবং আমার মৃত স্বামীর উপরে আর কোনো ক্ষোভ রেখো না। বলো, রায়পুরের রাজগোষ্ঠীর সকল অপরাধী তুমি ক্ষমা করলে? নীরবে সুহাস জননী মালতী দেবীকে বুকের মধ্যে টেনে নিলেন। তার কণ্ঠে ভাষা ছিল না, শুধু চোখে ছিল নীরব অশ্রু। বুকের সমস্ত অকথিত ভাষাই আজ অশ্রু হয়ে ঝরে পড়তে লাগলো। এরপর মালতী দেবী আমার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, কীর্তিবাবু, রাত্রি অনেক হলো, আমাকে আপনি কেন ডেকেছিলেন তা তো কই বললেন না। এই জন্যই আপনাকে ডেকেছিলাম রানীমা। এবার তাহলে আমি যাই। মালতী দেবী ঘর হতে নিষ্ক্রান্ত হয়ে গেলেন, রানীর মতোই মাথা উঁচু করে মর্যাদার গৌরবে। বিশ্লেষণ। জাস্টিস মৈত্র আবার কিরিটির চিঠিতে মন দিলেন। এক পাশে কিরিটির ডায়েরির অনুলিপিগুলো সরিয়ে রেখে কিরিটি লিখেছে, আবার ফিরে যাওয়া যাক রায়পুর রহস্যের মধ্যে। মালতী দেবী নিজেই বলেছেন, জানতে পারলেন গরিবের ঘরে তার জন্ম। তবু রূপ ছিল বলে রাজবাড়িতে বিয়ে হলো তার। কিন্তু ভাগ্য দেবতা পরিহাস করলেন তার সঙ্গে। রানীর মুকুট তার মাথায় পরিয়ে দিলেন বটে, কিন্তু সে মুকুট ছিল দুঃখের কণ্টকে কণ্টকিত। তবু বলবো বোধ হয় মালতী রানীর একটা সহজাত গরিমা নিয়েই জন্মেছিলেন। ভেবে দেখুন, শেষ পর্যন্ত তার সেই আভিজাত্য বোধই তাকে দিয়ে সবকিছু স্বীকার করালো। এবং মালতী দেবী যদি নিজ হতে আমার সামনে নিজেকে উন্মুক্ত করে না ধরতেন, তবে হয়তো রায়পুরের রহস্য এত শীঘ্র উদ্ঘাটন করা আমার পক্ষেও সম্ভব হতো না। তাকে আমি কোনোদিনই ভুলতে পারবো না। সে রাত্রে আমার বাড়ি থেকে বিদায় নেওয়ার পর আর তিনি রাজবাড়িতে ফিরে যাননি। কোথায় গেছেন কেউ তা জানে না। তবে যতদূর মনে হয় তিনি কোনো তীর্থস্থানেই জীবনের বাকি কটা দিন কাটাতে চলে গেছেন হয়তো। তার জীবনের শেষের দিন কটি শান্তিতে কাটুক, এই প্রার্থনাই জানাই সেই সর্বনিয়ন্তার কাছে। তাকে আমার প্রণাম জানিয়ে আরো একবার রহস্য বিশ্লেষণে ফিরে যাই। আগেই বলেছি, হত্যার বিষ রায়বংশের রক্তের মধ্যে ছড়িয়ে পড়েছিল এবং সেই বিষের নেশাতেই রসময় শ্রীকণ্ঠ মল্লিককে হত্যা করেন এবং সুবিনয় আবার তার পিতা রসময়কে বিষ প্রয়োগে হত্যা করেন, কারণ শ্রীকণ্ঠের দ্বিতীয় উইলের কথা তিনি শুনেছিলেন। যদিও সুবিনয়ের সেই উইলটির অস্তিত্ব সম্পর্কে তার কোনো জ্ঞানই ছিল না। তার হয়তো ভয় হয়েছিল তার পিতা না আবার বিমাতার প্ররোচনায় নতুন করে কখনো কোনো দুর্বল মুহূর্তে কোনো এক উইল করেন। পিতা রসময়ের চাইতে
পুত্র সুবিনয় আর এক ধাপ উঠে যান। শ্রীকণ্ঠকে হত্যা করবার পর রসময় সুরেন চৌধুরীকেও ইহ সংসার থেকে সরাতে মনস্থ করেন। আপদে শেষ না রাখাই ভালো। হয়তো এই নীতিই তাঁর ছিল। চিরদিনের মতো সরিয়ে ফেলবার জন্যই সদরে চাকরি নিয়ে রসময় সুরেনকে নৃসিংহ গ্রামের দেওয়ানজির পদে এনে নিযুক্ত করলেন। এক ঢিলে দুই পাখি মারা হলো এবং এবারেও শিবনারায়ণকেই সুরেনকে হত্যা করবার জন্য নিযুক্ত করলেন। মীমাংসা, কিরিটির চিঠি। রসময়ের মৃত্যুর পর সুবিনয় অল্প দিনের মধ্যেই জমিদারি সেরেস্তায় আমূল পরিবর্তন ঘটান। প্রথমেই আনলেন তিনি সতীনাথ লাহিড়ীকে, তারপর হাত করলেন তারিণী চক্রবর্তীকে এবং সর্বশেষে আমাদের ডক্টর কালীপদ মুখার্জিকে। কালীপদ মুখার্জি একজন প্রথিতযশা চিকিৎসক হিসাবে বহু অর্থও তিনি জমিয়েছেন। তথাপি কেন যে তিনি অর্থের লোভে নৃশংস হত্যার মধ্যে তার চিকিৎসা বিদ্যাকে জড়িয়ে নিজেকে এবং এত বড় সম্মান ও গৌরবের বস্তু চিকিৎসা শাস্ত্রকে কলঙ্কিত করলেন, তার সদুত্তর একমাত্র হয়তো তিনিই দিতে পারেন। বিচারের চোখে আজ তিনি কলঙ্কমুক্ত হলেও মানুষ হিসাবে আমরা কেউ তাকে ক্ষমা করতে পারি না। সুহাসের হত্যাপরাধে যদি কারো মৃত্যুদণ্ড হয় তবে সর্বাগ্রে তাঁরই হওয়া উচিত। কিন্তু যাক সে কথা, যা বলছিলাম, টাকার লোভে ডক্টর কালীপদ মুখার্জি এসে সুবিনয়ের সঙ্গে হাত মেলালেন। প্রথমে টিটেনাস রোগের জীবাণু প্রয়োগে হত্যা করবার চেষ্টা যখন ঘটনাক্রমে ব্যর্থ হলো, শয়তান ডাক্তার তখন সুহাসের শরীরে প্লেগের জীবাণু ইনজেক্ট করে হত্যা করবার মনস্থ করলেন। মুখার্জি তার সহকারী ও রিসার্চ স্টুডেন্ট ডক্টর অমর ঘোষকে বোম্বেতে পাঠালেন প্লেগ কালচার নিয়ে আসতে। ডক্টর অমর ঘোষ তার যে জবানবন্দি আমার কাছে দিয়েছেন তা পাঠিয়ে দিলাম। আমি ডক্টর অমর ঘোষ স্বেচ্ছায় জবানবন্দি দিচ্ছি। ডক্টর মুখার্জির অনুরোধে আমি বোম্বে প্লেগ রিসার্চ ইনস্টিটিউটে গিয়েছিলাম। তিনি আমাকে বলেছিলেন তিনি নাকি প্লেগ ব্যাসিলি সম্পর্কে কি একটা জটিল রিসার্চ করছেন এবং তার একটি প্লেগ কালচার চাই। তিনি এও আমাকে বলেন প্লেগ কালচার নিয়ে যে তিনি কোনো রিসার্চ করছেন একথা একান্তভাবে গোপন রাখতে চান, কারণ তার এক্সপেরিমেন্ট সম্পূর্ণ হওয়ার আগে একথা কেউ জানুক এ তার মোটেই অভিপ্রেত নয়। রিসার্চ ইনস্টিটিউটের অধ্যক্ষ কর্নেল মেনন তার বিশেষ পরিচিত এবং তাকে বললে সুবিধা হতে পারে, তথাপি তিনি তাকেও সে কথা বলতে চান না। আমি যদি কোনো উপায়ে গোপনে একটি প্লেগ কালচার টিউব বোম্বে থেকে নিয়ে আসতে পারি সকলের অজ্ঞাতে, তাহলে তিনি বিশেষ বাধিত হন। শুধু যে তার কথাতেই আমি রাজি হয়েছিলাম তা নয়, ওই সময় আমার অর্থেরও বিশেষ প্রয়োজন হয়। অর্থের কোনো সুরাহাই যখন করে উঠতে পারছি না, তখন একদিন হঠাৎ ডক্টর মুখার্জি আমাকে ডেকে বলেন যদি কোনো উপায়ে বোম্বে থেকে একটি প্লেগ কালচার টিউব আমি এনে দিতে পারি তিনি আমাকে নগদ 5,000 টাকা দেবেন এবং ব্যবস্থা সব তিনিই করে দেবেন। অর্থপ্রাপ্তির আশু কোনো উপায় না দেখে শেষ পর্যন্ত তার প্রস্তাবেই আমি সম্মত হই এবং কর্নেল মেননের কাছে তার পরিচিতি পত্র নিয়ে আমি বোম্বেতে রওনা হই। সেখানে গিয়ে দিন দশেকের মধ্যেই যে কি উপায়ে আমি একটি প্লেগ কালচার টিউব হস্তগত করি সে কথা আর বলবো না, তবে এইটুকু বলছি একটি টিউব সংগ্রহ করে সেই রাত্রেই বোম্বে মেলে আমি রওনা হই। কলকাতায় পৌঁছেই টিউবটা আমি ডক্টর মুখার্জিকে দিই। তিনিও আমায় 5,000 টাকা নগদ হাতে হাতে তখনই দিয়ে দেন। তবে একথা আমি অকপটে স্বীকার করছি, যদি আগে খুনাক্ষরে আমি জানতে পারতাম কিসের জন্য ডক্টর মুখার্জি আমাকে দিয়ে প্লেগ কালচার টিউব সংগ্রহ করেছিলেন, তাহলে নিশ্চয়ই আমি এই হীন কাজে হাত দিতাম না। পরে যখন আসল ব্যাপার জানতে পারলাম তখন আমার অনুশোচনার আর অবধি পর্যন্ত ছিল না, কিন্তু তখন নিজের মাথা বাঁচাতে সবই গোপন করে যেতে হলো। পরে নিরন্তর সেই কথাটাই আমার মনে হয়েছে, ডক্টর সুধীন চৌধুরীর যাবজ্জীবন কারাদণ্ডের জন্য সর্বাংশে না হলেও অনেকাংশেই দায়ী আমি হয়তো। আজ তাই কিরিটিবাবুর অনুরোধে সব কথা লিখেই দিলাম। এর জন্য যে কোনো শাস্তি আমি মাথা পেতে নিতে রাজি আছি, তবু নির্দোষ ডক্টর সুধীন চৌধুরী কলঙ্ক মুক্ত হন এই চাই। আজ যদি তিনি মুক্তি পান তবে হয়তো এই মহাপাপের যার সঙ্গে পরোক্ষে আমি ভাগ্যক্রমে জড়িয়ে পড়েছি তার কিছুটা প্রায়শ্চিত্ত আমার করা হবে। ইতি ডক্টর অমর ঘোষ। ডক্টর অমর ঘোষের স্বীকৃতি পড়লেন তো? নিশ্চয়ই কাগজে দেখে থাকবেন গত পরশু অর্থাৎ ওই বিবৃতি দেওয়ার দুদিন পরেই তিনি সুইসাইড করেছেন হাই ডোজ মরফিন নিয়ে। যা হোক, এখন বোধহয় বুঝতে পারছেন কেমন করে কি উপায়ে প্লেগ ব্যাসিলি সংগৃহীত হয়েছিল। ডক্টর অমর ঘোষের সাহায্যে প্লেগ কালচার সংগ্রহ করে ডক্টর মুখার্জি সেই বিষ সুহাসের শরীরে প্রবেশ করলেন। কিন্তু দুঃখ এই, ডক্টর ঘোষের স্বীকৃতির পরও ডক্টর মুখার্জিকে আমরা ধরতে পারবো না, কারণ যে যে পরিচিতিপত্র তিনি কর্নেল মেননকে দিয়েছিলেন সেটার অস্তিত্ব আজ ইহজগতে আর নেই। সম্ভবত বহু অর্থের বিনিময়ে কর্নেল মেনন সেটাকে ভস্মীভূত করেছেন এবং আমার যথাসাধ্য চেষ্টা সত্ত্বেও সেই পরিচিতিপত্র সম্পর্কে
কর্নেল মেনন তার সম্পূর্ণ অস্বীকৃতি জানিয়েছেন। তিনি স্পষ্টই বলেছেন কোনো পত্রই তিনি নাকি ডক্টর মুখার্জির কাছ হতে পাননি। কেবলমাত্র ডক্টর ঘোষের মৌখিক অনুরোধেই তিনি ডক্টর ঘোষকে ইনস্টিটিউটে কাজ করতে সম্মতি দিয়েছিলেন। ডক্টর ঘোষ কর্নেল মেননের কাছে এসে অনুরোধ জানিয়েছিলেন। ডক্টর মুখার্জি তাকে প্লেগ ইনস্টিটিউটে কয়েকদিনের কাজ করবার জন্য পাঠিয়েছেন এবং কর্নেল মেনন নাকি তার বন্ধু। ডক্টর মুখার্জির মৌখিক অনুরোধ রক্ষা করেই ডক্টর অমর ঘোষকে ইনস্টিটিউটে প্রবেশাধিকার দেন এবং রায়পুর হত্যা মামলার জবানবন্দি দিতে গিয়ে বিচারালয়ে কর্নেল মেনন সেই কথাই বলে এসেছেন। তিনি সেদিনে যে কথা বলেছিলেন আজও তাই বলছেন, এর বেশি তার বলবার মতো কিছুই নেই। এরপর আর কর্নেল মেননকে আমি দ্বিতীয় প্রশ্ন করিনি, কারণ জানতাম কর্নেল মেননের মতো একজন সম্মানী সরকারি উচ্চপদস্থ ব্যক্তি আর যাই করুন না কেন, যে ভুল একবার করে ফেলেছেন এবং যে ভুলের আজ সংশোধন করতে গেলে তার এতদিনকার সম্মান প্রতিপত্তি সব ধুলায় লুণ্ঠিত হবে, সেই ভয়েই আজ তাকে এমনি করে সর্ব ব্যাপারে অস্বীকৃতি জানাতেই হবে। তাছাড়া অর্থের লোভকে কাটিয়ে উঠবার মতো মানসিক বলও তার নেই। বিদ্যা তাকে ডিগ্রি দিলেও বিদ্যার গৌরব দেয়নি। কর্নেল মেননের কথা এখানেই থাক। যা হোক, তাহলে এখন আমরা ধরে নিতে পারি অনায়াসেই যে নির্বিবাদে ডক্টর ঘোষের মারফতই বোম্বে থেকে একটি প্লেগ কালচার ডক্টর মুখার্জির হাতে পৌঁছেছিল। এবারে আসা যাক দ্য ব্ল্যাক ম্যান উইথ দ্য ব্ল্যাক আমব্রেলার রহস্যে। আমার মনে হয় আদালতে বিচারের সময় এই পয়েন্টটাতে আপনারা তেমন গুরুত্ব দেননি। সুহাস মল্লিক যেদিন শিয়ালদহ স্টেশনে অসুস্থ হয়ে কালো লোকটি ছাতার খোঁচা খেয়ে এবং আমার মতে যে সময় হতভাগ্য সুহাসের দেহে প্লেগ জীবাণু ইনজেক্ট করা হয়, সেদিনকার সেই ঘটনাটা যেন পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্লেষণ করা হয়নি। অর্থাৎ সেই অচেনা কালো ছত্রধারী লোকটির মুভমেন্টটাকে ঠিকভাবে অনুসন্ধান করা উচিত ছিল। আদালতে সেভাবে করা হয়নি। যদিও ওই ছত্রধারী লোকটিকে কেবলমাত্র সুহাসের হত্যা ব্যাপারে একটা যন্ত্র হিসেবেই কাজে লাগানো হয়েছিল এবং যদিও আসলে উক্ত লোকটি এই দুর্ঘটনার সামান্য একটি পার্শ্ব চরিত্র মাত্র, তথাপি লোকটিকে অন্তত খুঁজে বার করবার চেষ্টা করাও আমাদের খুবই উচিত ছিল নাকি? তর্কের খাতিরেও নিশ্চয়ই এখন সে কথা অস্বীকার করতে পারবেন না, কি বলেন? কিন্তু যাক, সে কথা যা ঘটনাচক্রে হয়ে ওঠেনি, এখন আর সেটা পুনরুদ্ধার করা সম্ভব নয়। কারণ আমাদের হত্যা মামলার সেই রহস্যময় কালো লোকটিকে আর ইহজগতে জীবিত অবস্থায় খুঁজে পাওয়া যাবে বলে আমার মনে হয় না। তবে সেই লোকটি যে কালো ছাতাটি ব্যবহার করেছিল সেটা আমি উদ্ধার করেছি। সেটা আপনাকে পাঠানো হলো, পরীক্ষা করে দেখবেন। এই ছাতার ব্যাপারেও হত্যাকারী তার অসাধারণ বৈজ্ঞানিক বুদ্ধিরই পরিচয় দিয়েছে। ছাতার একটি শিকের সঙ্গে দেখবেন চমৎকারভাবে দেখতে অবিকল প্রায় একটি ছোট হাইপোডার্মিক সিরিঞ্জের মতো একটা যন্ত্র লাগানো আছে। ওই সিরিঞ্জের মতো যন্ত্রের ভিতরেই ছিল সংযুক্ত প্লেগের জীবাণু। ওর মেকানিজম এত সূক্ষ্ম ও চমৎকার যে যন্ত্রটির শেষে ছোট যে রবারের ক্যাপটি আছে, ওতে চাপ পড়তেই যন্ত্রটি থেকে ভিতরকার তরল পদার্থ প্রেসারে বের হয়ে সিরিঞ্জের মতো যন্ত্রের অগ্রভাগের সঙ্গে যুক্ত নিট পথে বের হয়ে আসবে। ছাতাটি খুলে ভালো করে পরীক্ষা না করে দেখা পর্যন্ত এসব কিছুই কারো নজরে পড়তে পারে না। সত্যি ওই অত্যাশ্চর্য যন্ত্রের পরিকল্পনাকারী আমাদের চোখে যেই হোক না কেন, আই টেক মাই হ্যাটস অফ। সংবাদপত্রে রায়পুরে হত্যা সংক্রান্ত ঘটনাবলী পড়তে পড়তে ওই ছাতার কথা শোনা অবধি আমার মনে একটা খটকা লেগেছিল। কেন যেন আমার মনে হয়েছিল নিশ্চয়ই ওই ছাতার মধ্যে কোনো একটা গভীর রহস্য লুকিয়ে আছে। আসলে সুহাসের হত্যার ব্যাপারে ছাতাটি প্রাইমারি, সেকেন্ডারি ওই কালো লোকটি। রায়পুরের প্রাসাদে যে রাত্রে সুবিনয়ের কাকা শ্রীযুক্ত নিশানাথ নিহত হন, সেই রাত্রে তদন্তে গিয়ে সুবিনয়ের কক্ষে প্রবেশ করে প্রথমেই যে দুটি অন্যের দৃষ্টিতে ও বিচারে অতি সাধারণ বস্তু আমার দৃষ্টি আকর্ষণ করে, সে হচ্ছে 1 নম্বর ছাতাটি এবং 2 নম্বর দেওয়ালে ঝোলানো একটি 5 সেলের হান্টিং টর্চ। আপনি হয়তো এখনই প্রশ্ন করবেন, সর্বাগ্রে কেন ওই বস্তু দুটি আমার দৃষ্টি আকর্ষণ করলো? তার জবাবে বলবো, রায়পুরে ধনশালী ও শৌখিন রাজা বাহাদুরের শয়নকক্ষে প্রবেশ করে আর যাই লোকে আশা করুক না কেন, আলমারির মাথায় তুলে রাখা সামান্য পুরাতন একটি ছাতা দেখবার আশা নিশ্চয়ই কেউ করে না বা করতে পারে না। তাই আলমারির মাথায় রাখা ওই ছাতাটি আমার দৃষ্টিকে আকর্ষণ করেছিল। এবং যে বাড়ির ঘরে ঘরে ডায়নামোর সাহায্যে সারারাত্রি আলো জ্বালাবার সুব্যবস্থা আছে এবং যার কোনোদিনই শিকারের কোনো বাতি বা হবি নেই, তার ঘরে হঠাৎ 5 সেলের হান্টিং টর্চের বা কি এমন প্রয়োজন থাকতে পারে? তাই দেওয়ালে ঝোলানো 5 সেলের হান্টিং টর্চটাও আমার দৃষ্টি আকর্ষণ করেছিল। চিরদিনই কোনো ব্যাপারে মনে যখন
আমার বিন্দুমাত্র সন্দেহের ছায়াপাত হয়, সে ব্যাপারে খুঁটিনাটি পর্যালোচনা করে নিজের মনকে যতক্ষণ পর্যন্ত না আমি সন্তুষ্ট করতে পারি, আমি স্থির থাকতে পারি না। সে যাই হোক, মনের সন্দেহের নিরবসানের জন্যই পরের দিন সর্বপ্রথম বিকাশের সাহায্যে উক্ত বস্তু দুটি আমি রায়পুরের রাজবাড়ি থেকে সবার অলক্ষ্যে সংগ্রহ করে আনি, এবং আমার সন্দেহ যে অমূলক নয় সেটাও সহজেই প্রমাণিত হয়ে যায়। কি করে ছাতা আর টর্চটা সংগ্রহ করেছি সে কথা আর নাইবা বললাম। সাদা কথায় শুনিয়ে রাখি, জিনিস দুটি চুরি করিয়ে এনেছি, এবং ওই ছাতা ও টর্চের রহস্যের উদ্ঘাটিত হবার পরই আর কালো লোকটির সন্ধানের প্রচেষ্টা ত্যাগ করি। ছাতাটি পরীক্ষা করলেই বুঝতে পারবেন কি উপায়ে হতভাগ্য সুহাসের দেহে প্লেগ জীবাণু প্রবেশ করানো হয়েছিল। এবারে আসা যাক 5 সেলের হান্টিং টর্চটির কথায়। টর্চটি পরীক্ষা করলেই দেখতে পাবেন টর্চের আকার হলেও আসলে ওটি টর্চ নয়। টর্চের যেখানে আলো লাগানো থাকে সেখানে দেখুন একটি গোলাকার ছিদ্র পথ আছে, এবং বাতির পিছনকার ক্যাপটি খুলুন, দেখবেন ভেতরে এক বৃহৎ পরিমাণ সরু পেন্সিলের মতো ইস্পাতের নল বসানো আছে। ওই জিনিসটার খোলার মধ্যে 3টে ড্রাই সেল ভরা যায়, এবং টর্চের বোতাম টিপলেই সেলের কারেন্ট আলো জ্বালার পরিবর্তে ওই সরু নলের ভিতর থেকে প্রচন্ড গতিতে একটি সরু ইস্পাতের তৈরি তীর বের হয়ে মুখের ছিদ্রপথ দিয়ে সোজা সামনের দিকে নিক্ষিপ্ত হয়। তাই বলছিলাম, আসলে দেখতে বস্তুটি 5 সেলের একটি হান্টিং টর্চের মতো হলেও তীর নিক্ষেপের ওটি একটি চমৎকার যন্ত্র বিশেষ, এবং ওই যন্ত্রের সাহায্যেই সতীনাথ লাহিড়ী ও নিশানাথ মল্লিককে হত্যা করা হয়েছে। ওই ছাতা ও টর্চের উদ্যোক্তা ও পরিকল্পনাকারী হচ্ছে স্বয়ং সতীনাথ লাহিড়ী। হতভাগ্য তার নিজের মৃত্যুবান নিজে হাতেই তৈরি করে দিয়েছিল। সতীনাথের সম্পর্কে অনুসন্ধান করতে গিয়ে জানতে পেরেছি সতীনাথ ছিল একজন মেধাবী বিজ্ঞানের ছাত্র। সৎ কাজে তার বুদ্ধিকে পরিচালিত করতে পারলে আজ দেশের অনেক উপকার তার দ্বারা হতো, কিন্তু যে বুদ্ধি ভগবান তার মস্তিষ্কে দিয়েছিলেন তার অপব্যবহারেই তার অকাল মৃত্যুর মধ্যে দিয়ে তার প্রতিভার শোচনীয় পরিসমাপ্তি ঘটল। সতীনাথের জীবন কথা সংগ্রহ করে আমি যতটুকু জেনেছি তা এই ছোটবেলা হতেই নাকি সতীনাথের সায়েন্সের দিকে প্রবল একটা ঝোঁক ছিল। নানা প্রকারের যন্ত্রপাতি নিয়ে প্রায় সময়ই সে নড়াচড়া করত। লাহিড়ী একটা ছোটখাটো ইলেকট্রিক কারখানা করে চেতলা অঞ্চলে কাজ করত। একবার মধ্যরাত্রে ওই কারখানার সামনে হঠাৎ সুবিনয়ের গাড়ি ইলেকট্রিক সংক্রান্ত ব্যাপারে বিগড়ে যায়। সতীনাথ গাড়ি মেরামত করে দেয়। এই সূত্রেই সুবিনয়ের সঙ্গে আলাপ সতীনাথের। বলাই বাহুল্য, সতীনাথ ওই সামান্য ঘটনার মধ্য দিয়েই সুবিনয়ের দৃষ্টি আকর্ষণ করে। ক্রমে দুজনের মধ্যে গভীর আলাপ জমে ওঠে। সতীনাথ কারখানায় তালা লাগিয়ে দিয়ে একেবারে সুবিনয়ের সেক্রেটারি পদে নিযুক্ত হয়। সুহাসকে হত্যা করার ফন্দি আঁটছিলেন সুবিনয় অনেক দিন ধরে। সতীনাথকে পেয়ে ভেবেছিলেন সতীনাথের সাহায্যে কাজ হাসিল করে নেবেন, অর্থাৎ তার মাথায় সাদা কথায় কাঁঠাল ভাঙবেন। কিন্তু সতীনাথ যে অত নিরীহ বোকা নয় সে কথা বুঝতে হয়তো সুবিনয়ের খুব বেশি দেরি হয়নি। তাই সতীনাথের ব্যাংক ব্যালেন্সটা ক্রমে স্ফীত হয়ে উঠতে থাকে। সতীনাথের ঘর থেকে সুব্রত যেসব কাগজপত্র উদ্ধার করেছিল সেগুলোই তার প্রমাণ দেবে নিঃসংশয়ে। সতীনাথ কিন্তু ওর আসল নাম নয়, ছদ্মনাম। আসল নাম শ্রীপতি লাহিড়ী। যা হোক, সুহাসের হত্যার ব্যাপারে সতীনাথের তৈরি অস্ত্র ও ডক্টর মুখার্জির সংগৃহীত প্লেগ জীবাণু কাজে লাগানো হলো। সতীনাথী যে ছাতা ও টর্চের পরিকল্পনাকারী সেটা তার ঘরের ভিতরকার জিনিসপত্র ঘাঁটতে ঘাঁটতে একটা ফ্ল্যাট ফাইলের ভিতরকার কয়েকটি ডকুমেন্ট ও প্ল্যান থেকে আমি পরে জানতে পারি। শেষটায় অর্থের নেশায় সতীনাথ নিশ্চয়ই মাত্রাজ্ঞান হারিয়ে ফেলেছিল, এবং তাই হয়তো এত তাড়াতাড়ি তার মৃত্যুর প্রয়োজন দেখা দিয়েছিল সুবিনয়ের কাছে। তাছাড়া সুহাসের হত্যার ব্যাপারে সতীনাথ মস্ত বড় প্রমাণ। তার বেঁচে থাকাটাও সেদিক থেকে সুহাসের হত্যাকারীর পক্ষে নিরাপদ নয় এতটুকু। কাজেই তাকে সরতে হলো, এবং বেচারি নিজের হাতের মৃত্যুবান নিজের বুক পেতে নিয়ে কৃতকর্মের প্রায়শ্চিত্ত করে গেল। সতীনাথকে যখন হত্যা করা হয় দুর্ভাগ্যক্রমে বোধহয় নিশানাথ সে ব্যাপারটা দেখে ফেলেছিলেন, তাই তাকেও হত্যা করবার প্রয়োজন হয়ে পড়ল হত্যাকারীর পক্ষে একই কারণে। কুক্ষণে হতভাগ্য নিশানাথ বলে ফেলেছিলেন, ব্ল্যাক ম্যান উইথ দ্যাট বিগ টর্চ। তারপর তার সেই কথা, দ্যাট মিস্টিভিয়াস বয় এগেন স্টার্টেড হিজ ওল্ড গেম। কাজেই হত্যাকারী বুঝতে পেরেছিল এরপরেও যদি নিশানাথ বেঁচে থাকেন তাকে পাগল বলে রটনা করলেও সর্বনাশ ঘটতে হয়তো দেরি হবে না। মানুষের মন। তাছাড়া আরো একটা কথা এর মধ্যে আছে, কোনো মানুষকে যখন সর্বনাশের নেশায় পায় ধাপের পর ধাপ সে নেমেই চলে অন্ধকারের অতল গহ্বরে, যতক্ষণ না সে আকণ্ঠ নিমজ্জিত হয়ে শ্বাসরুদ্ধ হয়ে শেষ নিঃশ্বাস নেয়। নিশানাথ বর্ণিত সেই ওল্ড গেমের কথা রানিমার চিঠি ও জবানবন্দির মধ্যেই পাবেন, তাই আর পুনরুক্তি করলাম না। যা হোক,
সতীনাথের হত্যার কথাটা একবার ভেবে দেখুন। মহেশ সামন্ত, তারিণী চক্রবর্তী ও সুবোধ মণ্ডলের জবানবন্দি হতে কতকগুলো ব্যাপার অতি পরিষ্কারভাবেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে। বিশেষ করে সুবোধ মণ্ডলের জবানবন্দি, যা এই কাগজের সঙ্গেই আলাদা করে আমি পাঠালাম, করে দেখবেন। যে রাত্রে সতীনাথ অদৃশ্য আততায়ীর হাতে নিহত হয়, সে রাত্রে হত্যার কিছুক্ষণ পূর্বেও সতীনাথ তার বাসাতেই ছিল। সতীনাথের বাড়ির ভৃত্যদের জবানবন্দি হতে জানা যায়, পাগড়ি বাঁধা এক দারোয়ান গিয়ে সতীনাথকে একখানা চিঠি দিয়ে আসে এবং ওই চিঠি পাওয়ার পরই সতীনাথ বাসা হতে নিষ্ক্রান্ত হয় এবং যাওয়ার সময় ভৃত্যকে বলে যায় ঘণ্টাখানেকের মধ্যেই সে আবার ফিরে আসছে। ভৃত্য বংশীর প্রথম দিকের জবানবন্দি যদি সত্যি বলে ধরে নিই, তাহলে বাসা হতে বের হয়ে আসবার ঘণ্টা দুই পূর্বে কোনো এক সময় দারোয়ান বেশি কোনো এক ব্যক্তি চিঠি নিয়ে গিয়েছিল সতীনাথের কাছে। সতীনাথের ভৃত্য বংশী গোলমাল শুনেই রাজবাড়িতে ছুটে আসে। রাজবাড়ি ও সতীনাথের বাসার দূরত্ব এমন কিছু নয় যাতে করে বাসা থেকে বের হয়ে আসবার পর রাজবাড়িতে পৌঁছতে সতীনাথের প্রায় 2 ঘন্টা সময় লাগতে পারে। তাইতেই মনে হয় আমার সতীনাথ চিঠি পেয়ে নিশ্চয়ই রাজবাড়ির দিকে যায়নি, আগে অন্য কোথাও গিয়েছিল, পরে রাজবাড়িতে যায়। এবং তা যদি হয় তো আমার অনুমান মৃত্যুর পূর্বে সতীনাথের রাজবাড়ির বাইরে অন্য কোনো জায়গায় হত্যাকারীর সঙ্গে নিশ্চয়ই দেখা বা কথাবার্তা হয়েছিল এবং সেই সময়ই সতীনাথের পকেট থেকে চিঠিখানি খোয়া যায়। কিন্তু ভৃত্য বংশীর কথায় আমি তেমন আশ্বাস স্থাপন করতে পারছি না, কারণ প্রথমে একবার সে বলেছে এই ঘন্টা দুইও হবে না কে একটা লোক বাবুর কাছে চিঠি নিয়ে গিয়েছিল, আবার পর মুহূর্তে জেরায় বলেছে লোকটা বের হয়ে আসবার মিনিট 15-20 মধ্যেই বংশী গোলমাল শুনে ছুটে আসে। এখন কথাটা হচ্ছে বংশীর জবানবন্দির মধ্যে কোন কথাটা সত্যি, প্রথম না দ্বিতীয়? আমি বলবো দ্বিতীয় নয়, প্রথম কথাটাই। তার কারণ 1 নম্বর, মৃত সতীনাথের পায়ে যে জুতো ছিল তার মধ্যে নরম লাল রঙের এঁটেল মাটি লেগেছিল, যেটা পরের দিন ময়নাঘরে ময়নাতদন্তের সময় সুব্রত উপস্থিত হয়ে দেখতে পায়। 2 নম্বর, সতীনাথের বাসা থেকে রাজবাড়ির রাস্তায় কোথাও ওই সময় কোনো লাল রঙের এঁটেল মাটির অস্তিত্বই ছিল না। 3 নম্বর, যে নাগরা জুতোটা পাঠিয়েছি তার সোলেও লাল এঁটেল মাটি দেখতে পাবেন। নদীর ধারে লাল রঙের এঁটেল মাটি একমাত্র ওই শহরে আছে, আমি দেখেছি। যাতে করে আমার মনে হয় বংশী প্রথমটাই সত্যি বলেছিল। ওই রাত্রে মৃত্যুর পূর্বে সতীনাথের হত্যাকারীর সঙ্গে নদীর ধারে দেখা হয়েছিল এবং কথাবার্তাও হয়েছিল নিশ্চয়ই, এই আমার বিশ্বাস। এবং প্রায় একই সঙ্গে দুজনে অল্পক্ষণ আগে পিছিয়ে রাজবাড়িতে প্রত্যাবর্তন করে। খুব সম্ভব অন্দরমহলের আঙিনায় প্রবেশের সঙ্গে সঙ্গেই হত্যাকারী সতীনাথকে অতর্কিতে সামনের দিক থেকে তারই তৈরি মৃত্যুবাণ নিক্ষেপ করে হত্যা করে এবং হত্যা করেই সতীনাথের চিৎকারের সঙ্গে সঙ্গেই হত্যাকারী বাড়ির মধ্যে গিয়ে আত্মগোপন করে। তারপর সময় বুঝে আবার অকুস্থানে আবির্ভূত হয়। হত্যার দিন রাত্রে অস্পষ্ট চাঁদের আলো ছিল। সেই আলোতে নিশানাথ তার শয়নকক্ষের খোলা জানালা পথে ঘটনাচক্রের সমগ্র ব্যাপারটি হয়তো দেখতে পান। সতীনাথের প্রতি মৃত্যুবাণ নিক্ষিপ্ত হয়েছিল মারাত্মক ওই টর্চ যন্ত্রটিরই সাহায্যে এবং নিশানাথ সে ব্যাপার দেখে ফেলেছিলেন বলেই বলেছিলেন ব্ল্যাকম্যান উইথ দ্যাট বিগ টর্চ, এবং আগেই বলেছি ওই স্বগত উক্তি ছিল তার মৃত্যুর কারণ। নিশানাথ ছাড়াও আর একজন ওই নৃশংস হত্যা ব্যাপারে সাক্ষী থাকতে পারত। সারা রাত্রি ঘুরে যে ওই দরজার পাহারায় নিযুক্ত থাকত দারোয়ান ছোট্টু সিং, কিন্তু দুর্ভাগ্যবশত দারোয়ান ছোট্টু সিং সে রাত্রে জীবিত থেকেও মরেই ছিল প্রচন্ড সিদ্ধির নেশার প্রভাবে। ছোট্টু সিং এর জবানবন্দি হতেই সে কথা আমাদের জানতে কষ্ট হয় না, কিন্তু ছোট্টু সিং যে তার জবানবন্দিতে বলেছে তার প্রচন্ড সিদ্ধির নেশার কথাটা কেউই জানতেন না, এ কথা সর্বৈব মিথ্যা। ছোট্টু সিং এর ধারণা যদিও তাই, আসলে কিন্তু ঠিক তা নয়। হত্যাকারীর পরামর্শ মতোই তার সঙ্গী মানে নেশার সাথী তারিণী চক্রবর্তী বেশি পরিমাণে ছোট্টু সিংকে সিদ্ধি সেবন করিয়েছেন সে রাত্রে সম্ভবত, কারণ ছোট্টু সিং ও তারিণী প্রত্যহ সন্ধ্যার সময় একসঙ্গে সিদ্ধি শরবত পান করত। তবে একটা ব্যাপার হতে পারে, শরবত খাবার সময় ছোট্টু সিং ঠিক বুঝে উঠতে পারেনি শরবত পানের নেশার ঝোঁকে ঠিক কতটা পরিমাণ সিদ্ধি সে শরবতের সঙ্গে গলাধ্যকরণ করছে। আশ্চর্য হবেন না, ব্যাপারটা আগাগোড়াই প্ল্যান মাফিক ঘটেছে, গোড়া হতে শেষ পর্যন্ত। হত্যাকারী যখন সতীনাথের কাছে দারোয়ানের বেশে চিঠি নিয়ে যায়, তখন তার জুতোর শব্দ সুবোধ মণ্ডল শুনতে পেয়েছিল। ও কথা তার জবানবন্দিতেই প্রকাশ, এবং একমাত্র সুবোধ মণ্ডলই নয়, তারিণী চক্রবর্তীও শুনতে পেয়েছিল। তবে তারিণী জানতো আসলে লোকটি কে, আর সুবোধ মণ্ডল ভেবেছিল লোকটা ছোট্টু সিং। এই যে প্রভেদ। হত্যাকারী দারোয়ানের বেশ নিয়েছিল এই জন্য যে কেউ তাকে দেখে ফেললেও যাতে ছোট্টু সিং ছাড়া অন্য কেউ না ভাবে। আসলে ব্যাপারটা যাই হোক, সতীনাথের হত্যার সময় একমাত্র নিশানাথ ছাড়া আর দ্বিতীয় সাক্ষী কেউ ছিল না, এবং বর্তমানে নিশানাথ যখন মৃত, তখন সামান্য ওই নাগরা জুতো, টর্চ ও অন্যান্য সাক্ষীর জবানবন্দির সাহায্যে হত্যাকারীকে ফাঁসানো যাবে না। সে আজ আমাদের সকলের নাগালের বাইরে।
সতীনাথের হত্যাকারীর ওই একটিমাত্র অপরাধী তো নয়, নিশানাথেরও হত্যাকারী সে। এবং সতীনাথ নিশানাথকে একই প্রক্রিয়ায় ওই মারাত্মক টর্চ যন্ত্রটির সাহায্যে বিষাক্ত মৃত্যুবাণ নিক্ষেপ করে নিষ্ঠুরভাবে হত্যা করেছে। সতীনাথের জন্য দুঃখ নেই, লোভীর চরম পুরস্কারই মিলেছে। দুঃখ হতভাগ্য নিরীহ অবিবেচক নিশানাথের জন্য। অবিবেচক এই জন্যই বললাম, স্নেহে ও মমতায় যদি সে অন্ধ না হতো, তবে সেই চাইল্ড অব দ্য পাস্ট কোনোদিনই পরবর্তীকালে তার ওল্ড গেম আবার শুরু করতে পারত না হয়তো, এবং সুহাসের মৃত্যু হতে পরপর এতগুলো হত্যাকাণ্ডও ঘটত না। এখন আসা যাক সে রাত্রে কিভাবে নিশানাথকে হত্যা করা হয়েছিল। নিশানাথের প্রতি মৃত্যুবাণ নিক্ষিপ্ত হয়েছিল রাজা বাহাদুরের শয়নকক্ষের জানালা পথে, কারণ নিশানাথের মৃত্যুর পর মৃতদেহের পজিশন যা এই মামলায় প্রসিডিংস থেকে পড়ে দেখলেই বুঝতে পারবেন কথাটার মধ্যে সন্দেহ রাখবার মতো কিছুই নেই। মৃত্যুর পূর্বে বিষ জর্জরিত নিশানাথ যে স্বল্পকাল বেঁচেছিলেন, তার মধ্যেই তার শেষ মৃত্যু চিৎকার শুনে মালতী দেবী ছুটে তার ঘরে গিয়ে প্রবেশ করেছিলেন, এবং ঠিক পূর্ব মুহূর্তে অস্পষ্ট কণ্ঠে যে শেষ কথাটি মৃত্যু পথযাত্রী উচ্চারণ করেছিলেন, সেটি হত্যাকারীর ডাক নামটিকে। মালতী দেবী নিজস্ব জবানবন্দিতেই সে কথা স্বীকার করেছেন, দেখতে পাবেন। নিশানাথ ও সতীনাথের হত্যার ব্যাপার শেষ করবার পূর্বে আরেকটি কথা যা আপনার জানা প্রয়োজন। সতীনাথই তার অমোঘ মৃত্যুবাণ যন্ত্রের নিক্ষেপের পরিকল্পনাকারী, এবং যন্ত্রটি ব্যবহারের পূর্বে তাকে অনেক এক্সপেরিমেন্ট করে দেখতে হয়েছিল, ও তার জন্য হয়তো অনেক ড্রাই সেলের প্রয়োজন হয়েছে তার। সেসবেরই প্রমাণ তার নিজের বাক্সেই ছিল। পূর্ব ঘটনার অনুস্মৃতি। এখন বোধহয় আপনার আর বুঝতে কোনোই কষ্ট হচ্ছে না কিভাবে সুহাস, সতীনাথ ও নিশানাথকে হত্যা করা হয়, এবং সেই অদ্ভুত হত্যা রহস্যটির পরিকল্পনাকারী সতীনাথের মতোই আরেকটি শক্তিশালী মস্তিষ্ক হতে, অর্থাৎ দ্য রিয়েল ব্রেন বিহাইন্ড আমাদের সুবিখ্যাত প্রথিতযশা চিকিৎসক ডক্টর কালীপদ মুখার্জি এমডি, যিনি আজও বহাল তবিয়তে সমাজের মধ্যে বিচরণ করে বেড়াচ্ছেন, এবং আমরা অনেকেই আজও যাকে স্বচ্ছন্দে ডেকে এনে তাঁরই হাতে আমাদের প্রিয়জনদের জীবন রক্ষাকল্পে চিকিৎসার সকল দায়িত্ব নিশ্চিন্ত বিশ্বাসে তুলে দিচ্ছি। সুহাসের হত্যা ব্যাপারে সত্যিকারের যেই অপরাধী হোক না কেন, তাকেও হয়তো ক্ষমা করা যেতে পারে, কিন্তু ডক্টর কালীপদ মুখার্জি নৈব চ। হ্যাঁ, যা বলছিলাম, রাজা বাহাদুর সুবিনয় মল্লিকই সতীনাথ ও নিশানাথের হত্যাকারী, আর সুহাসের হত্যাকারী আসলে সাঁওতাল প্রজাতি হলেও পরিকল্পনাকারী রাজা বাহাদুর ও ডক্টর মুখার্জি ও যন্ত্র আবিষ্কর্তা সতীনাথ। চশমার সঙ্গে টিটেনাস রোগের জীবাণু প্রয়োগে সুহাসকে হত্যার প্রথম প্রচেষ্টা ব্যর্থ হতেই দ্বিতীয় প্রচেষ্টা করা হলো প্লেগের জীবাণু ইনজেক্ট করে। এখন কথা হচ্ছে, সুহাসের হত্যা ব্যাপারে নিরীহ ডক্টর সুধীন চৌধুরীকে কেন জড়ানো হলো। তার দুটি কারণ ছিল। অবশ্যই এটাও আমার অনুমান ছাড়া কিছুই নয়। ডক্টর সুধীন যে নির্দোষ প্রমাণ আমাকে করতে হবে বলেই আমার এই শ্রম স্বীকার, সে তো আপনি জানেন। সেই কথাতেই এবারে আমি ফিরে আসছি, একেবারে গোড়া হতেই শুরু করব। এই হত্যার ব্যাপারে সুধীনের বিরুদ্ধে যে প্রমাণকে আপনারা সর্বশ্রেষ্ঠ প্রমাণ বলে মেনে নিয়েছেন, সেটাই সর্বপ্রথম আলোচনা করা যাক। রায়পুরে যাত্রার দিন সকালে সুধীন সুহাসকে যে ইঞ্জেকশন দিয়েছিল, সেটা অ্যান্টিটিটেনাস ছাড়া আর কিছু ছিল কিনা। কিন্তু তারও আগে আলোচনা করব, সত্যি যদি সুধীনই সুহাসের হত্যাকারী হয়, তাহলে সেক্ষেত্রে সুধীনের সুহাসকে হত্যার কি মোটিভ বা উদ্দেশ্য থাকতে পারে। বলবেন প্রতিশোধ, তার পিতার নৃশংস হত্যার প্রতিশোধ। কিন্তু আমি বলবো অ্যাবসার্ড, সিম্পলি অ্যাবসার্ড। সুধীনের পিতা যখন নিহত হন, কতটুকু শিশু ছিল সুধীন। তারপর একদিন বয়স হলে মার মুখে সবকিছু সে শুনল। তখন তার মার পক্ষে যে প্রতিহিংসা বা বিদ্বেষ থাকা সম্ভব, সেটা সুধীনের পক্ষে গড়ে ওঠা নিশ্চয়ই সম্ভব নয়। তাছাড়া ঘটনাচক্রে যাদের প্রতি গড়ে ওঠা উচিত ছিল একটি পরিপূর্ণ ঘৃণা ও বিদ্বেষ, সেখানে গড়ে উঠল একটা মধুর প্রীতির বন্ধন, এবং সেটা একান্ত অজান্তেই। সুহাসের সঙ্গে ভালোবাসাটা গাঢ় হয়ে উঠবার পর যেদিন প্রথম সুধীন জানতে পারলে সুহাসের আসল পরিচয়, তখন তার মনে আর যাই হোক হিংসা বা ক্রোধ জাগতে পারে না। এই গেল প্রথম কথা। দ্বিতীয় কথা, যদি ধরেই নি অর্থের লোভে সুধীন সুহাসকে হত্যা করেছে, তাও অসম্ভব, কারণ সে খুনাক্ষরেও দ্বিতীয় উইল সম্পর্কে কিছু জানত না। এবং শুধু তাই নয়, অর্থের প্রতি যদি তার লোভই থাকবে, তাহলে সুহাস যখন তাকে টাকা দিয়ে সাহায্য করতে চেয়েছিল, তখন মালতী দেবীকে সে তার ব্যবসার অংশীদার করত না। তৃতীয়ত, সুহাসকে সুধীনের যদি খুন করারই মতলব থাকতো, তাহলে প্রথমবার যখন সে টিটেনাস রোগে আক্রান্ত হয়, তখন তাকে নিজে কলকাতায় নিয়ে এসে চিকিৎসার সুব্যবস্থা নিশ্চয়ই করতো না।
এই তিনটি কারণেই আমার মনে হয় সুধীনকে আমরা অনায়াসেই সন্দেহের তালিকা থেকে বাদ দিতে পারি। এবং তাই যদি হয় তাহলে সুধীনকে যে হত্যাকারী ইচ্ছা করেই কোনো গভীর উদ্দেশ্যে সুহাসের হত্যা ব্যাপারের সঙ্গে জড়িয়েছিল সেটা প্রমাণ হয়ে যায় নাকি? তাই বলছিলাম, হত্যাকারীর দুটি কারণে সুধীনকে হত্যা মামলার সঙ্গে জড়িয়েছিল। যেহেতু 1 নম্বর হত্যাকারী উইলের ব্যাপারে জানত এবং 2 নম্বর জানতো নিশ্চয়ই উইলের দ্বারা সুধীন লাভবান হবে, তাই মনে হয় ওই অ্যান্টিটিটেনাস ইঞ্জেকশন দেওয়ার সুযোগে হত্যাকারী সুধীনের বিরুদ্ধে মস্ত বড় একটা প্রমাণ হতে চেয়েছিল, যার দ্বারা অনায়াসে হত্যার সমস্ত অপরাধ তার কাঁধে চাপিয়ে দিয়ে নিজে সমস্ত সন্দেহের বাইরে চলে যেতে পেরেছিল আইনের চোখে ধুলো দিয়ে। আগেই বলেছি, সুধীর নিজের বোকামিতেই অনেকটা নিজেকে বিপদগ্রস্ত করে ফেলে। সুহাসের মৃত্যুর ঠিক কয়েকদিন আগে সুধীর বেনারসে চলে গেল। এতে করে স্বভাবতই লোকের মনে সুধীরের প্রতি সন্দেহ জাগতে পারে। তাছাড়া স্টেশনেও সে উপস্থিত ছিল। হিমোসাইটোমিটার যন্ত্রটারও কোনো একটা ভালো রকম এক্সপ্লেশনও সে দিতে পারল না। যদিও এক্ষেত্রে ডক্টর মিত্রের জবানবন্দির সত্যতাও আমি মেনে নিতে রাজি নই। আমার মতে মিস্টার হালদারের ওই সম্পর্কে এক্সপ্লেনেশনটাই সত্যি। ডক্টর মিত্র সত্য গোপন করেছিলেন। সুহাসের ব্যাংক ব্যালেন্স সম্পর্কেও সকল সন্দেহের নিরসন হয়ে যায় মালতী দেবীর স্টেটমেন্ট থেকেই। এবং একথাও সেই সঙ্গে প্রমাণ হয় মালতী দেবীকে বাঁচাতে গিয়েই এবং সুহাসের মৃত আত্মার প্রতি শ্রদ্ধা বসেই ডক্টর সুধীন চৌধুরী অনেক ব্যাপার ইচ্ছে করেই চেপে গেছে আদালতের বিচারের সময় জেরার মুখে। তারপর সুহাসের কলকাতায় আগমন সংবাদ সেও কেমন করেই সুধীন চৌধুরী পায় তারও প্রমাণ পেয়েছেন মালতী দেবীর চিঠির জবানবন্দিতেই। তিনি আগেরবারের মতো ডক্টর সুধীনকে সুহাসের অসুস্থতার সংবাদ দিয়েছিলেন। সুহাসের অসুস্থ অবস্থায় কলকাতায় পৌঁছবার পর তার চিকিৎসার ব্যবস্থা করে দিয়েই ডক্টর সুধীন তার এক বন্ধুর বিয়েতে বন্ধুর একান্ত অনুরোধ না এড়াতে পেরেই কয়েকদিনের জন্য বেনারস চলে যেতে বাধ্য হয় তার অনিচ্ছাতেই। এখন কথা হচ্ছে, আদালতে জেরার সময় সুধীন চৌধুরী কেমন করে সুহাসের কলকাতায় আসবার সংবাদ পান সেটা জানাতে কেন অস্বীকার করে? তার কারণ মালতী দেবী অনুরোধ করেছিলেন সুধীন যেন কাউকে কথাটা না বলে। ব্যাপারটা আগাগোড়া এখানে অসম্ভব ও অস্বাভাবিক বোধ হলেও সুধীন মালতী দেবীকে এক্সপোজ করেনি। ডক্টর সুধীনের আদালতের সমগ্র ব্যাপারটা স্টাডি করে আমার ধারণা হয়েছে লোকটা যেন একটু এক্সেন্ট্রিক প্রকৃতির ছিল, আর কিছুই নয়। নইলে নিজের অবশ্যম্ভাবী বিপদ জেনেও সে চুপ করেছিল কেন? সুধীন বন্ধুর বিবাহে বেনারস গেছিল বলেই ঠিক সুহাসের মৃত্যুর সময়টাতে কলকাতায় উপস্থিত থাকতে পারেনি। যদিও তার এই অনুপস্থিতি লোকের মনে সন্দেহেরই উদ্রেক করে এবং সুধীন আদালতে বেনারসে কেন গেছিল সে সম্পর্কেও কোনো জবাব দেয়নি, যা সে অনায়াসেই পারত। তারপর রায়পুরে যাওয়ার দিন সুধীন যে সুহাসকে অ্যান্টিটিটেনাস ছাড়া আর কিছু ইঞ্জেকশন দেয়নি তার প্রমাণও মালতী দেবীর স্টেটমেন্ট থেকেই পাবেন। মালতী দেবী সুধীনের প্রতি এতটুকু সন্দেহযুক্ত থাকলে সুধীনকেও বাঁচতে দিতেন না। এবং শুধু তাই নয়, সুধীন যে সুহাসের হিতাকাঙ্ক্ষী সে কথাও মালতী দেবীর চাইতে কেউ বেশি জানতেন না। তবু যে কেন আদালতে বিচারের সময় মালতী দেবী সব কথা গোপন করে গেলেন তারও জবাব মালতী দেবীর চিঠির মধ্যে পাই। মোটামুটি তাহলে আপনাকে রায়পুরের সমগ্র হত্যা মামলাটির একটা মীমাংসা করে দিলাম এবং এখন বোধহয় আপনার আর বুঝতে কষ্ট হবে না হতভাগ্য রায়পুরের ছোট কুমার সুহাস মল্লিকের হত্যার পরিকল্পনাকারী স্বয়ং রাজা বাহাদুর, নিহত সুহাসের বৈমাত্র জ্যেষ্ঠ ভ্রাতা সুবিনয় মল্লিক, পরিকল্পনাকারী ডক্টর কালীপদ মুখার্জি ও হত্যার যন্ত্রের উদ্ভাবনকারী সতীনাথ লাহিড়ী। আসলে উপরিউক্ত তিনজনকেই সুহাসের হত্যাকারী বলে ধরে নেওয়া যেতে পারে এবং এক্ষেত্রে হত্যার উদ্দেশ্য ছিল অর্থলাভ, অর্থ অনর্থম। নিশানাথ ও সতীনাথের হত্যাকারী স্বয়ং সুবিনয় মল্লিক। উদ্দেশ্য তাদের মধ্যে নিশানাথ ছিলেন সতীনাথের হত্যার সাক্ষী এবং সতীনাথ ছিল সুহাসের হত্যার সঙ্গী ও পরিকল্পনাকারী। এই হত্যা মামলা সংক্রান্ত সবকিছুই আপনার গোচরীভুক্ত করলাম এবং সেই সঙ্গে এদের জবানবন্দি যা আমি সংগ্রহ করেছি ও অন্যান্য এভিডেন্সগুলো আপনার কাছে পাঠালাম। ধর্মাধিকরণের হাতে সবকিছু তুলে দিয়ে আমি নিশ্চিন্ত হয়ে কলকাতা হতে কিছুদিনের জন্য চলে যাচ্ছি। অদূর ভবিষ্যতে এই মামলার ফলাফল দূর হতে দেখবার বুক ভরা আশা নিয়ে। আশা করি নিরাশ হব না। নমস্কার। শেষ কথা, মানুষের চিন্তার বাইরেও যে কত বিস্ময় থাকে, দিন দুই পরে জাস্টিস মৈত্র একখানা খোলা চিঠি হাতে করে সেই কথাই ভাবছিলেন। কিরিটির দীর্ঘ চিঠিটা পাওয়ার পর হতেই এ দুটো দিন কেবল তিনি ভেবেছিলেন কোন পথে এবার তিনি তার কাজ শুরু করবেন। যে সত্য আজ কঠোর উলঙ্গভাবে তার চোখের সামনে এসে প্রকট হয়েছে
তাকে কেমন করে তিনি গ্রহণ করবেন। কিন্তু তার সকল চিন্তা ও ভাবনার মীমাংসা যে এইভাবে এসে তাকে মুক্তি দেবে, চিঠিখানা খুলে পড়বার আগের মুহূর্তেও তিনি ভাবতে পারেননি। এমনই হয় নিয়তি। শ্রদ্ধাস্পদে সু, নির্ভাবনায় আমার এই চিঠিখানা আপনি পড়তে পারেন। এই চিঠি যখন আপনার হাতে গিয়ে পৌঁছাবে, তখন আমি এতটুকু অনুতপ্ত নেই। সুহাসকে আমি হত্যা করিয়েছি, এই জন্য যে এই পৃথিবীতে আমার তার মতন কোনো শত্রু আর ছিল না। শুধু এ জন্মেই নয়, আগের জন্মেও তাকে আমি হত্যা করেছি, এবং পরজন্ম বলে যদি কিছু থাকে, তাহলে পরজন্মেও তাকে আমি হত্যা করব। এই আমার দৃঢ় সংকল্প। আমার কাকা নিশানাথ, তাকে আমি হয়তো হত্যা করতাম না, কিন্তু তার অহেতুক কৌতূহল ও বাচালতাই তাকে হত্যা করতে আমায় বাধ্য করিয়েছিল। সতীনাথ, তাকেও আমি হত্যা করেছি, কারণ তার অর্থলিপ্সা। আমার চাইতেও সে বেশি অর্থলোভী ছিল। তার একটা কথা, যে উইল নিয়ে এত কাণ্ড, সেই উইলটা আমি পেয়েছি খুঁজে এতদিনে। সুদিনের পিতা সেই উইল অনুসারে রায়পুর স্টেটের 1/3 অধিকারী। উইলটা আমি সঙ্গে নিয়ে গেলাম, কারণ আমার সকল প্রচেষ্টাই যখন ব্যর্থ হলো এবং আমার ভোগে যখন সম্পত্তি এলোই না, তখন যাতে সেটা নিয়ে আর কোনো উপদ্রব না ঘটে, সেই জন্যই উইলটা সঙ্গে নিয়ে গেলাম। অ্যাডিউ, বিনীত সুবিনয় মল্লিক। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।